কই আমার ভাই, কই কই আমার ভাইকে কোথায় রেখে আসছিস? জানিস না আমার ভাই অন্ধকারে ভয় পায়। যা আমার ভাইকে নিয়ে আয়, প্লিজ নিয়ে আয় না প্লিজ। সবাই কান্নায় ভেঙে পড়ল। এভাবে দুদিন চলে গেল। সাব্বির আর সাকিব প্রতি রাতে কবরের পাশে শুয়ে থাকে। সিমি আপু কিছু খায়নি। হঠাৎ মা খাবার নিয়ে সিমি রুমে প্রবেশ করে সিমিকে বলে, তুই খাচ্ছিস না কেন? তুই আবার কাঁদবি না? তুই জানিস না তোর ভাই তোকে ছেড়ে কোথাও যেতে পারে না? তুই কি তোর ভাইকে বিশ্বাস করিস না? তোর ভাইয়ের কিচ্ছুই হবে না, আমার বাবু আমার করে ফিরে আসবে। আর দেখি আমি তোদের খাইয়ে দিই। তোর ভাই আসলে অনেক বকে দিবি কিন্তু। মায়ের কথা শুনে সাকিব, সাব্বির আর সিমি আপু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর মা ওদেরকে খাইয়ে দেয়। অন্যদিকে লিমার অবস্থা খুব খারাপ। সব সময় আমার জন্য কান্না করে, খাওয়া দাওয়া করে না, রুম থেকেও আর বাহির হয় না। সাকিব রনি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে বড় আপুকে বিয়ে করার জন্য। আমার শেষ ইচ্ছার কথা শুনে রনি ভাইয়া রাজি হয়ে যায়। অবশেষে ওদের বিয়ে হয়। সাকিব আর সিমিরও বিয়ে হয়েছে। সাব্বির আর জান্নাতের সম্পর্ক হয়। তারাও অনেক সুখে আছে এখন। কিন্তু রাত হলে সাকিব ভুলে না কবরের পাশে আসতে। আব্বা এখন পুরাই একা হয়ে গেছে। সাকিব আর সাব্বির মাঝে মাঝে লিমাকে দেখতে যায়। লিমা এখন মানসিক রোগীর মতো আচরণ করে। রনি ভাই বড় আপুকে দেখতেই পারতো না, কিন্তু আস্তে আস্তে ওদের সম্পর্ক স্বাভাবিক হয়। এভাবে 4 বছর চলে যায়। 4 বছর পর লিমার মাথায় ব্রেন ক্যান্সার ধরা পড়ে। লন্ডন থেকে একজন স্পেশাল ডাক্তার আসার কথা। ডাক্তার বলে দিয়েছে আজকের অপারেশনে রোগীর বাঁচার সম্ভাবনা 2%। তাই মানবতার খাতিরে মা, সিমি আপু, সাকিব, সাব্বির সবাই এসেছে। সাকিব দেখতে পেল একজন ডাক্তার এবং তার সাথে একজন মহিলা ডাক্তার হেঁটে আসছে। ডাক্তার দুজন ওটিতে ঢুকে পড়ল। দীর্ঘ 2 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে বলল, অপারেশন সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। এই অপারেশনটা আমাদের কাছে খুব ক্রিটিক্যাল ছিল। আমাদের দেশের ডাক্তার দ্বারা কখনোই সম্ভব হতো না। শুধু এই ডাক্তার দম্পতির জন্য আজ লিমার জীবন বেঁচে গেল। আর একটা সুখবর আছে। কি সুখবর ডাক্তার? যেখানে অপারেশন করাতে 2 থেকে 3 লাখ টাকা, সেখানে ডাক্তার নিজেই কোনো টাকা নিতে চান নাই। আপনাদের কপাল খুব ভালো। আচ্ছা, ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম বাবু। বাবু নাম শুনে মা চমকে গেল। আচ্ছা, আমরা কি তার সাথে কথা বলতে পারি? না, এখন না। এখন খুব ক্লান্ত। উনি এখন রেস্ট নেবেন। আচ্ছা, আমরা কি এখন রোগীর সাথে দেখা করতে পারি? না, এখন না। আগে বেডে দিই তারপর। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার। এরই মধ্যে পুরুষ ডাক্তার হন হন করে চলে গেল। সাকিব এগিয়ে আসলো, কিন্তু নাগল পেল না। কিছুক্ষণ পর মহিলা ডাক্তার বের হয়ে চলে যেতে লাগলো। আবার ফিরে এলো। এসে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। বসে মাকে সালাম দিল। দিয়ে বলতে লাগলো, কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? আর আমাকে মা ডাকছেন কেন? আপনি হয়তো ভুল করেছেন। আমি লামিয়া। আর আমি ভুল করছি না মা। আমি কি আপনাকে মা ডাকতে পারি না? আর আমাকে আপনি করে ডাকবেন না প্লিজ, তুই করে ডাকবেন। মনে করবেন আমিও আপনার আরেক মেয়ে। সে না হয় ঠিক আছে। তোমাকে তো আমি আগে দেখিনি। না তুমি আমাকে দেখেছো? তুমি কে বলো তো? আমি আপনাকে দেখছি, অনেকবার দেখছি। আর ওই যে ছেলেটা গেল, আমি তার হবু বউ। আমাকে দেখছো কিভাবে? আর ওই ছেলেটাকে? দেখছি দেখছি। আর ওই ছেলেটাই হলো বাবু, আমার হবু বর। আমি তোমাকে কখনো দেখিনি। তোমার মুখের মাস্কটা খুলবে কি? না মা, আমি পারবো না। আগে আমার হবু স্বামীর অনুমতি নিতে হবে। আর আপনি সিমি আপু তো? হুম, কিন্তু আমাকে চিনলেন কিভাবে? বড় আপুকে চিনতে কি সমস্যা হয়? ছোট বোনকে কি আপনি করে বলে? সরি, আসলে তোমাকে চিনতে পারি নাই তো তাই বললাম। আচ্ছা, তুমি আমাদের কিভাবে চিনলে? একজন আপনাদের ব্যাপারে খুব সুন্দর করে বলেছে। এত সুন্দর করে বলেছে যে না চিনে উপায় নেই। এটা সাকিব ভাই, তাই না? আপনি আমাকেও চিনেন? না চিনে উপায় কি বলেন? দিনে কমপক্ষে 1000 বার আপনার কথাটা যে শুনি, আর আপনিও আমাকে আপনি করে বলছেন। কথাই বলবো না কারোর সাথে। আচ্ছা, সরি। আচ্ছা, আমার কথা কিভাবে শোনো বলো তো? কে আমার কথা বলে? আচ্ছা, আপনি সাব্বির ভাই, তাই তো? হুম।
সে কি আমার কথা বলে তোমাকে? বলে তো। সেই মানুষটাকে সময় হলে বুঝতে পারবেন। আর মা, আমি কাল কিন্তু আপনাদের বাসায় যাব, মনে কিছু করবেন না তো? মনে কিছু কেন করব? দেখো দেখি মেয়ে কি বলে। এটা তো আমার সৌভাগ্য যে লন্ডনের সেরা ডাক্তার আমার বাসায় আসবে। আপনাদের বাসার ঠিকানাটা দেন তো মা। সাকিব তার বাড়ির ঠিকানা দিয়ে দিল। সিমি আপু মাকে বলল, মেয়েটা খুব মিষ্টি তাই না মা? আজ আমার ভাইটা বেঁচে থাকলে তারও এরকম একটা বউ আসতো তাই না? এইসব কথা আর বলবি না। আমার ছেলে বেঁচে আছে আর আমার আশেপাশেই আছে। আমি মা, আমি আমার সন্তানের অস্তিত্ব বুঝতে পারি। আমার ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছেই ফিরবে। তাই যেন হয় মা। আচ্ছা চলো আমরা বাসায় যাই। সালাফি আজ একাই আছে, আমরা ভাবিটাকে হয়তো ভয় লাগছে। তাড়াতাড়ি চলো। সাকিবের কথা শুনে সিমির চোখ দিয়ে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। এদিকে আড়াল থেকে একজন সব কিছু দেখছে আর চোখের পানি ফেলছে। আজ কতদিন পর সে তার আপন জনদের দেখছে। তার বুকের ভেতর যেন উলট পালট হয়ে যাচ্ছে। সে আর কেউ না, আমাদের গল্পের নায়ক সালাফি। লামিয়া একটু দূরে যেতেই আবি ওর হাত ধরে একটা রুমে নিয়ে গেলাম, গিয়ে দরজা আটকে দিলাম। লামিয়াকে অগ্নি দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, এত পাকনামি করার কি ছিল? যদি ধরা পড়ে যেতে? আমি কি তোমাকে বলেছি কারোর সাথে কথা বলতে? আমার অনুমতি ছাড়া কথা বলতে গেলে কেন? লামিয়া মাথা নিচু করে বলল, সরি, আমাকে মাফ করে দাও। তুমি তো জানো এই পৃথিবীতে তুমি আর আব্বু ছাড়া আমার জীবনে আর কেউ নাই। মায়ের আদর, ভাই বোনের ভালোবাসা পাই নাই, তাই তোমার মা আর বোনকে দেখে লোভ সামলাতে পারি নাই। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর তোমার কথার বাইরে যাব না। এই বলে লামিয়া কাঁদতে লাগলো। আমি ওর কাছে গিয়ে জড়িয়ে নিলাম বুকে। আমাকে মাফ করে দাও পাগলি, আমি বুঝতে পারি নাই। তুমি আমাকে বকা দাও, তবুও কেঁদো না। লামিয়া কেঁদেই চলেছে। আর কোনো উপায় না পেয়ে ওর থুত নিতে হাত দিয়ে ওর মুখটা একটু উপরে তুলে বললাম, আমার রাজকন্যার আম্মুটা কি খুব রাগ করেছে? রাজকন্যার আব্বু তো সরি বলছে, তাকে কি ক্ষমা করা যায় না? এই দেখেন সে কান ধরেছে। এই কথা শুনে লামিয়া ফিক করে হেসে আমার বুকে মুখ লুকালো। আমি কালকে মায়ের কাছে যেতে চাইছি, রাজকুমারের বাবাকে অনুমতি দিবে? এরপর বলল, যথাজ্ঞা মহারানী। দুজনেই হেসে উঠলাম। পরের দিন সিমি আপু আর মা লামিয়াকে নিয়ে কথা বলছে। সেই সময় লামিয়া হাজির। বাসায় কেউ নেই, তাই হিজাব খুলল। লামিয়াকে দেখে সিমি আপু আর মা তো অবাক, এত সুন্দর কেউ হয়? মা আর সিমি আপু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের নীরবতা ভেঙে লামিয়া বলে, মা, আমি আজকে গাজরের হালুয়া আর পায়েস খাবো, খাওয়াবেন তো? লামিয়ার কথা শুনে মা চমকে উঠল, কারণ এগুলো আমার প্রিয় খাবার। মা পায়েস আর গাজরের হালুয়া রাঁধল। লামিয়া খেয়ে আমার জন্য কিছু প্যাক করে নিল আমার জন্য। বাসা থেকে বাহির হওয়ার সময় দেখলো একটা কবর। এটা কার কবর? আমার ভাইয়ের। আমার স্বামী প্রতিদিন এই কবরের পাশে বসে থাকে তো, তাই এত পরিষ্কার। জিন্দা মানুষেরও কবর হয়? কি বললে? কিছু না। আচ্ছা আপু থাকেন, আসি আজকে। অন্যদিকে সাকিব আজ লিমাকে দেখতে গেছে। আমি লিমাকে চেক করে কেবিন থেকে তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। সাকিবও ঢুকছিল। দুজনে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমার মুখ থেকে মাস্ক খুলে পড়ে গেল। সরি একদম দেখতে পাই নাই। আপনার কোথাও লাগেনি তো? ইটস ওকে, আই এম ফাইন, ডোন্ট বি টেন্স। ঠিক আছে, আমি ভালো আছি, টেনশন করবেন না। সাকিব আরও কিছু বলতে চাইল, কিন্তু আমি কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে রুমে চলে আসলাম। রুমটা হসপিটালের আবাসিকের এক কর্নারে, বুঝতেই পারছেন ভিআইপি রুম। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। আমাকে মাফ করে দিস দোস্ত, তুই এত কাছে তবুও তোকে আমার পরিচয় দিতে পারছি না। তোকে একবার বুকে জড়িয়ে নিতে পারছি না। কিভাবে বুকে জড়িয়ে নিব বল? আজ বেঁচে থেকেও আমি সবার কাছে মৃত। কিভাবে তোদের কাছে গিয়ে নিজের পরিচয় দিব বল? আমাকে মাফ করে দিস। এইসব বলে কাঁদতে লাগলাম। কোনোদিন তোকে মাফ করব না। পিছন থেকে এই কথা শুনে পিছনে ঘুরে তাকালাম। হ্যাঁ, যা ভাবছি তাই। সাকিব দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে নিলাম।
তোকে কোনোদিন মাফ করব না। এতগুলো দিন আমাদের সাথে যোগাযোগ করিস নাই। তোর আইডিয়া আছে কতটা কষ্টে আমরা ছিলাম? আমরা তো তোকে কষ্ট দিই নাই, তাহলে আমাদেরকে কেন কষ্ট দিলি বল? তোর আইডিয়া আছে সিমি কতটা কষ্ট পেয়েছে, মা কতটা কষ্ট পেয়েছে? এমন কোনো দিন নাই যে তোর জন্য চোখের পানি ফেলে নেয়। তোদের তাদের চোখের পানির কোনো দাম নেই তোর কাছে, তাই বল না? এতটা স্বার্থপর কিভাবে হতে পারে? আমি কোনো কথা বলছি না, মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছি। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? ভাবছিস তোর মতো চালাক এই পৃথিবীতে নেই। আরে তোর নিঃশ্বাসের শব্দটাও আমার চেনা। আমি কোনো কথাই বলছি না। কালকে তুই যখন বেরিয়ে যাইতেছিলি তোর হাঁটার স্টাইল দেখে আর লামিয়ার কথা শুনে আমার সন্দেহ হয়, আর আজ তোর ভয়েস শুনে কনফার্ম হলাম। আমি কোনো কথাই বলছি না, শুধু মাথা নিচু করে কাঁদছি। এখন আমাকে জড়িয়ে ধরবি নাকি কেলানি খাবি শালা? আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমাকে মাফ করে দে দোস্ত, বুঝতে পারি নাই তোদের এতটা কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দে দোস্ত। শালা তোর মাপ নেই, আমাকে না জানিয়ে বিয়ে করেছিস। না ভাইয়া, আপনি ভুল ভাবছেন। আমাদের বিয়ে হয়নি, অনেকবার জোর করেছি, কিন্তু ওই যে একটা কথা, মা বোন আর কলিজার বন্ধু ছাড়া নাকি বিয়ে করবে না, তাই শুধু আংটি পরাই রাখছে। তুমি কখন আসলে? অনেকক্ষণ হলো। তোমাদের বন্ধুত্বের গভীরতা দেখলাম। সত্যি এইভাবেই সারা জীবন থেকো। ইনশাল্লাহ। অত কথা বাদ দিয়ে নাস্তা করে নিয়ে আসো। নিয়েই এসেছি, এই দেখো তোমার প্রিয় গাজরের হালুয়া আর পায়েস। এইসব কোথায় পেলে? স্বয়ং মায়ের হাতের রান্না। লামিয়া আমাকে আর সাকিবকে নাস্তা দিল, নাস্তা খাচ্ছি আর চোখের পানি ফেলছি। অনেকদিন পর আজ মায়ের হাতে রান্না খেলাম। আমার কান্না দেখে লামিয়া আমার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে দৌড়ে পালালো অন্য রুমে। আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝছি না। বাবা বাবা, এইটা কি হলো দোস্ত? আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। ওলে বাবালে, লজ্জা পটি তারে। আচ্ছা, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, তোর মতো হাবা গোবার কপালে এরকম মার্শাল্লাহ ভাবি চুটলো কিভাবে? ওই শালা, আমি কি কোনোদিন বলছি তোকে বাদরের গলায় মুক্তার মালা? এইভাবে বলতে পারলি শালা? দুজনে আড্ডা দিতে লাগলাম। আচ্ছা দাঁড়া, সাব্বিরকে আসতে বলি, ও মনে হয় লিমার কেবিনে আছে। থাক না দোস্ত, ওদেরকে একটু একলা সময় কাটাতে দে। বুঝতে পারছি এখনো রেগে আছিস, তবে যাই বলিস সাব্বিরের কোনো দোষ ছিল না, আর লিমাও তোকে খুব ভালোবাসত, তাই তোর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে নাই। তোর কোলে অন্য মেয়েকে দেখে খুব ভেঙে পড়েছিল, তাই সাব্বির ওকে সাপোর্ট দিয়েছে শুধু। আর হয়তো তুই ভাবছিস সাব্বির লিমার সাথে রিলেশনে গেছিল, এইটা ভুল। সাব্বির জান্নাতকে ভালোবাসে। আমি কিছুই বললাম না। সাকিব সাব্বিরকে আসতে বলল। কিছুক্ষণ পর সাব্বির আসলো, এসে দরজায় নক করলো। খেলাই আছে, আসতে পারিস। সাব্বির রুমে এসে দেখে আমি আর সাকিব বসে আছি। আমাকে দেখে শক খায়। এরপর কিছুক্ষণ চোখে অশ্রু নিয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এরপর পিছনে ঘুরে দেওয়ালের সাথে মাথা লাগিয়ে কাঁদতে থাকে। আমি বিছানা থেকে নেমে গিয়ে ওর কাছে দাঁড়ালাম। এখনও কি আমাকে জড়িয়ে ধরবি না? ওর কান্না ক্রমশই বাড়তে লাগলো। আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সাব্বিরও সামনে ঘুরে আমাকে জড়িয়ে ধরলো। আমায় মাফ করে দিস দোস্ত। কিসের মাপ? আমরা বন্ধু না শালা? আমি কারো বন্ধু না, আমি চলে যাচ্ছি। সাকিবের কথা শুনে ওকে হাতের ইশারায় ডাকলাম। সাকিবও আমাদের সাথে যোগ দিল। তিনজনে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। অন্যদিকে লামিয়ার রান্না শেষ, সবাই মিলে খাওয়া শুরু। লামিয়া আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমার খাওয়া দেখে ওরা হাসছে। প্লিজ ভাইয়া, হাসবেন না। ওর এটা ডেইলি রুটিন। আমি নিজের হাতে না খাওয়াইলে ও খায় না, আর আমিও এতে অনেক শান্তি পাই। তাই বলে এত বড় গাধাকে খাওয়াবে? ওই শালা, আমি আমার বউয়ের হাতে খাচ্ছি, তোদের কি? আর কেউ কিছু বলছে না, শুধু হাসছে। খাওয়া শেষে ওদেরকে বিদায় দিলাম আর বললাম যেন আমার কথা কাউকে না বলে আর লিমার খেয়াল রাখে। পরের দিন লামিয়া রান্না করে নিয়ে কোথায় জানি গেল, আর সন্ধ্যায় ফিরল। তাই বললাম, কোথায় গেছিলে? রাগ করবে না তো? রাগ কেন করব বলো? বাবার কাছে গেছিলাম, জানো বাবার অবস্থা খুব খারাপ। আমি ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে দেখি লামিয়া সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে, আর চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। এভাবে দাঁড়িয়ে আছো কেন? লামিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
আমাকে মাফ করে দাও। আমি তোমার অনুমতি না নিয়ে গেছি। আমার উপরে রাগ হলে মারো, বকো, তবুও কথা না বলে থেকো না। মরে যাব কিন্তু। ধুর পাগলি, আমি তোমার উপরে রেগে নেই। তুমি তোমার কর্তব্য ভালোই করেছো। তোমাদের রোমান্স শেষ হলে আসতে পারি? সাকিবের কথা শুনে লামিয়া দৌড়ে পালালো। সাকিব আর সাব্বির হাসতে লাগলো। লজ্জা পেতে হবে না, এটা নারীর ভূষণ। তুই বেটা ছাওয়াল শালা। ধুর, তোরাও না। আচ্ছা, যে কারণে তোদের আসতে বলেছি, আগামীকাল সিমিয়াপুর জন্মদিন, ওকে সারপ্রাইজ দিব। কি কি করতে হবে জানিস তো? জানি। আমিও যাব কিন্তু। আচ্ছা, যেও। পরের দিন সাকিব, সাব্বির আর লামিয়া পুরো বাড়ি সাজিয়েছে। রাত 12টার কিছুক্ষণ আগে আপুর ফেভারিট কেক নিয়ে প্রবেশ করলাম। আপুর জন্য খয়েরি কালারের একটা শাড়ি নিয়েছি। সিমি আপুর চোখ বেঁধে নিয়ে আসা হলো। রাত 12টায় উইশ করে চোখের বাঁধন খুলে দিল সাকিব, আর আমি সামনে দাঁড়িয়ে আছি। তখন সাকিব বলল, সারপ্রাইজ। আপু আমার দিকে শুধু তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। চোখ দিয়ে পানি পড়ছে, যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে। কেমন দিলাম সারপ্রাইজ? কি ভাবছেন আমাকে মেরেছে? না, এবার আমার গালে পড়েনি, সাকিবের গালে পড়েছে। সাকিব চর খেয়ে মাথা নিচু করে নিয়েছে, আর কিছু বলছে না। তোর সারপ্রাইজে গোষ্ঠী কিলাই। তোকে গত 2 দিন ধরে আমার সন্দেহ হয়েছিল। আমি তোকে কতবার প্রশ্ন করেছি, তুই একটাবার আমাকে বলেছিস তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? নিজের ভালোবাসা মানুষের কাছে মনের কথা লুকানো, এই কিরকম ভালোবাসা? হ্যাঁ, আজ মনে হচ্ছে তুই আমাকে ভালোই বাসিস না। সাকিব মাথা নিচু করে আছে, ওর চোখে পানি। এইসব তুমি কি বলছো? সব সত্যি বলছি। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে ভালোবাসার মানুষের কাছে মনের কথা লুকায়, এমন কাউকে আমি চাই না। সিমি আপু কাঁদতে কাঁদতে বলতে লাগলো। আমি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছি। সিমি আপুর চেঁচামেচি শুনে মা এই রুমে চলে আসলো। কি হয়েছে এত চেঁচা? আর কিছু বলতে পারলো না। আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চশমাটা খুলে মুছে আবার চশমাটা পরে নিল। এরপর ভালোভাবে তাকালো। গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এসে আমার মুখে হাত বুলাতে লাগলো। আমি হাতটা ধরে মুখের কাছে নিয়ে চুম্বন করতে লাগলাম। বাবু, তুই ফিরে এসেছিস? তুই মায়ের কাছে ফিরে এসেছিস বাবা। আমি জানতাম আমার বাবু আমার কাছে ফিরে আসবে। সিমি দেখ, তোকে বলেছিলাম না আমার বাবুর কিচ্ছু হয়নি। আমার বাবুর কিচ্ছু হতেই পারে না। আমি মাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। তোমার বাবু ফিরে এসেছে আল্লাহ তাআলার রহমতে, আর তোমাদের দোয়ায় আমার কিছু হয়নি মা। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজ কতদিন পরে মাকে জড়িয়ে ধরলাম। এতদিন কোথায় ছিলি বাবা? মায়ের কথা কি একটা বারও মনে পড়েনি? একটা বারও খবর নিতে মন চায়নি? জানিস না তোর মা তা তোকে ছাড়া একদম থাকতে পারে না। এত অভিমান তোর আমাদের উপর? আমাকে মাফ করে দাও মা, কিন্তু বিশ্বাস করো তোমাদের ছাড়া একদম ভালো ছিলাম না। এরপর মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদলাম। এরপর মাকে ছেড়ে দিয়ে লামিয়াকে সামনে এনে বললাম, মা, এই হচ্ছে লামিয়া, তোমার ছেলের হবু বউ। তোমাকে না জানিয়ে পছন্দ করেছি, আমাকে ক্ষমা করে দিও। ধুর পাকড়, বৌমা হিসাবে নয় মেয়ে হিসাবে লামিয়াকে অনেক পছন্দ হয়েছে। আমি আর লামিয়া মাকে জড়িয়ে ধরলাম। ভাগলি মেয়ে, আগে বলবি না তুই আমার বাবুর বউ? সরি মা। দূরে সিমি আপু দাঁড়িয়ে আছে। সাকিব হঠাৎ করে রুম থেকে বাহির হয়ে গেল। আচ্ছা মা, আমি যাই। আমি ভাবতে পারি না এত বছর পর ফিরে এসে আবার তোমাদের জীবনে সমস্যার সৃষ্টি করব। আমাকে সবাই মাফ করে দিও। লামিয়া চলো। আমি লামিয়ার হাত ধরে চলে যেতে লাগলাম। সিমি আপু বলে উঠল, আর এক পা ফেলে দেখ, খুন করে ফেলবো। যেখানে আমার বন্ধুকে অপমান করা হয় সেখানে আমি থাকবো না। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। সিমি আপু আমাকে জড়িয়ে ধরে গোটা মুখে চুমু দিতে লাগলো। আর ছেড়ে যাস না ভাই, অনেক কষ্ট পেয়েছি। এবার চলে গেলে আর বাঁচবো না রে, মরে যাব। প্লিজ আর ছেড়ে যাস না।
আমি সিমি আপুকে ছাড়ানোর চেষ্টা করতেছি। লামিয়া আমার হাত চেপে ধরলো। আমি চুপ হয়ে গেলাম। সিমি আপু অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। সাকিবের এখানে কোনো দোষ নেই আপু, আমি ওকে কাউকে বলতে মানা করেছিলাম, আর তুই ওকে ভুল বুঝলি। সরি, আমার ভুল হয়েছে। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই। সরি আমাকে না বলে সাকিবকে বল, যা ওকে মানিয়ে নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। আপু চলে গেল। আমরা ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। ওইদিকে সাকিব বাবা মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছে। তখনই সিমি আপু পিছন থেকে বলে উঠল, কি ব্যাপার, বাবার কাছে আমার নামে নালিশ দেওয়া হচ্ছে? আমিও কিন্তু নালিশ দেব। সাকিব কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? আপনি এখানে কেন? বারে, তুমি থেকে আপনি? হ্যাঁ, আপনার ভাই এখন ফিরে এসেছে, আপনাদের পরিবার এখন পূর্ণ, তাই আপনারা আনন্দ করেন। আমাকে খুঁজতে এসেছেন কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আমার তখন মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। সিমি আপু সাকিবকে জড়িয়ে ধরে বলতে লাগলো। সাকিব সিমি আপুকে ছাড়িয়ে বলল, আরে কি বলছেন এইসব? ভুল তো আমার। আপনি ঠিক বলেছেন, আমি সরি। এই বলে সাকিব চলে যেতে লাগলো আর সিমি আপু মাটিতে বসে কাঁদতে লাগলো। আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম। সাকিবের সামনে গিয়ে দাঁড়ালাম। শালা, আমার বোনকে কষ্ট দিস, ও না হয় একটা ভুল করে ফেলেছে, মাফ করে দে আর বুকে টেনে নে যা। সাকিব কিছু বলছে না, মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে আছে। কি এখন যাবি নাকি কেলানি খাবি? সাকিব গিয়ে আপুকে উঠালো। আপু সাকিবকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ, আর কখনো এরকম করব না। আরে ঠিক আছে পাগলি, আর ক্ষমা চাইতে হবে না। হইছে, আর পীড়িত করতে হবে না। এখন চলো কেক কাটবো। আপু লজ্জায় মুখ লুকালো। তুই যখন করিস আমাদের দেখে জ্বলছে। তিনজন হেসে দিলাম। তারপর রুমে এসে দেখি সাব্বির জান্নাতের সাথে কথা বলছে। এগিয়ে যাও বৎস, জাতি আপনাদের পক্ষে আছে। আজ বোনদের জন্য সবার মুখে শালা ডাক শুনতে হচ্ছে, সবই কপাল। আমি শুধু কাউকে শালা ডাকতে পারছি না। ফাজিল কোথাকার। সবাই হেসে দিলাম। এরপর কেক কাটলাম, সবাই অনেক মজা করলাম। এরপর সবাই আড্ডা দিতে লাগলাম। ভাই, তুই এতদিন কোথায় ছিলি, আর আজকে এই পজিশনে কেমনে আসলি? সব বলতে হবে আজকে। না, অন্য কোনো একদিন বলবো। না, আজকেই। আচ্ছা তাহলে শোনো, এই সব কিছু আজ ওর জন্য। ও আমার জীবনে না আসলে হয়তো আজ আমার জীবন এরকম হতো না। কেমনে লামিয়া ভাবি তোর জীবনে আসলো? আচ্ছা শোনো তাহলে অতীত। সেদিন বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টে গিয়ে তোদের সাথে কথা বলার পর তাড়াহুড়ো করে ভিতরে যাচ্ছিলাম। হঠাৎ করে মাথা যেন ঘুরতে শুরু করে, সমস্ত শরীর ঘামতে শুরু করে, চোখ ঝাপসা হতে শুরু করে। এরপর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। ও আর আঙ্কেল এয়ারপোর্টে ছিলেন। আমি মাথা ঘুরে পড়ে গেলে ও দৌড়ে আমার কাছে এসে আমার মাথা কোলে নিয়ে বলতে লাগে, এ আপনার কি হয়েছে? কথা বলছেন না কেন? কথা বলেন। আব্বু একটু পানি দাও প্লিজ। আঙ্কেল পানি এনে দেয়। সবাই হাসপাতালে নিতে চাইলে ও কারো কাছে আমাকে ছাড়ে না। একটু পর আমার জ্ঞান ফিরে দেখি আমি ওর কোলে শুয়ে আছি। উঠতে চাইলে ও জোর করে শুয়ে দিয়ে বলতে থাকে, আপনাকে উঠতে হবে না। আপনার কি হয়েছিল? এরকম ভাবে মাথা ঘুরে পড়ে গেলেন কেন? আমি তো দেখে অবাক। আমি একজন মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। মেয়েটার চোখগুলো দেখতে পারছি না, কালো পর্দায় ঢাকা, হাতে মুজো, সমস্ত শরীর মিষ্টি কালারের বোরকায় আবৃত। জানি না আমার কি হয়েছিল। আমাকে কিছু খাবার দিবেন? আঙ্কেল তাড়াতাড়ি আমার জন্য কিছু খাবার নিয়ে এলেন। ও আমাকে নিজের হাতে খাওয়াতে লাগলো। খাওয়া শেষে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে এখন? এখন সময় 8:25। আমি শুনে হাউমাউ করে কাঁদতে লাগলাম। না, এ হতে পারে না। আমার জীবন এভাবে শেষ হতে পারে না। আমার স্বপ্ন নষ্ট হতে পারে না। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। মা, আমাকে মাফ করে দাও মা। আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি তোমার ভালো ছেলে হইতে পারলাম না। তোমার ছেলের সব স্বপ্ন শেষ মা। হ্যাঁ আল্লাহ,
আমি কি এমন পাপ করেছি যে আমার সাথেই সবসময় এরকম হয়? আমার স্বপ্নটা এভাবে শেষ করলেন কেন? এর থেকে আমাকে উঠাই নিতেন, তবুও ভালো হতো। আমি আর বেঁচে থেকে কি করব? আপনি আমাকে উঠিয়ে নেন, আমি আর বাঁচতে চাই না। এই বলে কাঁদতে লাগলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার কান্না দেখে ও কাঁদতেছে। এরকম ভাবে বলতে নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কাঁদবেন না প্লিজ। তুমি কোথায় যাবে বাবা? আর কি জন্য যাবে? আমি লন্ডনে যাব স্কলারশিপ নিয়ে। সেখানে ডাক্তারি পড়ার জন্য যাচ্ছিলাম। এখন তো আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমরাও তো সেখানে যাচ্ছি। আচ্ছা, কান্না করিও না বাবা। দাঁড়াও, আমি চেষ্টা করে দেখছি কি করা যায়। আব্বু চেষ্টা না করতেই হবে, না হলে আমিও যাব না। আঙ্কেল একটু মুচকি হেসে বললেন। তোমার পাসপোর্ট এর কার্ডটা দাও তো। আমি আঙ্কেলকে দিলাম। আঙ্কেল চলে গেল। লামিয়া আমাকে ধরে একটা সিটে বসিয়ে আমাকে ধরে বসে আছে। আমার কেমন জানি লাগছে। আমি সরে যেতে চাইলে লামিয়া বলল, একদম সরে যাওয়ার চেষ্টা করবেন না। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলছি? আপনার শরীর অনেক খারাপ, তাই সরে যেতে হবে না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে নিলাম। কিছুক্ষণ পর আঙ্কেল ফিরে আসলো। কি হলো আঙ্কেল? আঙ্কেল কিছু বলছে না। তাহলে কি আমার সব স্বপ্ন শেষ? আমি কি আর ডাক্তারি পড়তে যেতে পারবো না? আল্লাহ, তুমি তো দয়ালু, তুমি এটা করতে পারলে। আমার সাথেই কেন এরকম করলে? এই বলে কাঁদতে লাগলাম। আরে ধুর বোকা, আগে আমার কথা শোনো তো। 8:45-এ আমাদের ফ্লাইট, সাথে তুমিও যাচ্ছ। স্কলারশিপে যাচ্ছ, তাই ওরা এলাও করছেন। আমি কিছু বলার আগেই লামিয়া বলতে লাগলো, আপু তুমিও না, ছেলেটাকে শুধু শুধু কাঁদানোর কি ছিল? তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা চলেন, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। লামিয়া আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। আর আঙ্কেল মুচকি মুচকি হাসছে। লন্ডনে পৌঁছানোর পর এয়ারপোর্টের বাইরে এসে আঙ্কেল বললেন, কোথায় থাকবে তুমি? কোথাও ঠিক করা আছে কি? এসব কি বলছো আব্বু? কেন, আমি বললাম কি আবার? উনি আমাদের সাথেই থাকবে। আর এই অচেনা শহরে উনি কোথায় যাবে বলো? কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু না। আর একটা কথা বললে যে কি করব আমি নিজেই জানি না। এই কথা বলে লামিয়া একটা কারে গিয়ে উঠল। আমাদের কাণ্ড দেখে আঙ্কেল শুধু হাসছেন। কি করবে এবার? আমি কিছু না বলে কারে গিয়ে উঠলাম। আঙ্কেল মুচকি হাসি দিয়ে কারে এসে বসলেন। কিছুক্ষণ পর বাসায় গিয়ে পৌঁছালাম। বাসাটা খুবই সুন্দর। আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। এটা আমার রুম ছিল, এখন থেকে তোমার। আর পরিচিত হয়ে নেই, আমি লামিয়া চৌধুরী, বাবা মায়ের একমাত্র মেয়ে। এটা আমাদের নিজস্ব বাসা। আব্বু এখানে বিজনেস করে। আমি সালাফি ইসলাম, বাবা মায়ের একমাত্র অবহেলিত ছেলে। অবহেলিত মানে? কিছু না। যাই হোক, আমরা কি বন্ধু হতে পারি? না, আমি আর কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। লামিয়া মন খারাপ করে চলে গেল। এরপর লামিয়া আমার অনেক কেয়ার করত, আমার কাছে আসতে চাইতো, কিন্তু আমি আসতে দিতাম না। সব সময় এড়িয়ে চলতাম। আজ মেডিকেলের প্রথম দিন। গেটে ঢুকতেই র্যাগের শিকার হইলাম। লামিয়াও ঢুকছিল। আমাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে লামিয়া আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। কেউ কিছু বলল না। বুঝলাম মাইয়ার পাওয়ার আছে। একটু দূরে গিয়ে ছেড়ে দিয়ে চলে গেল। কিছুই বুঝলাম না। এভাবেই দিন চলছে। লামিয়া অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি বুঝি না। একদিন একটা মেয়ে আমাকে ডাক দেয়। আমি সাড়া দিয়ে কথা বলতে থাকি। হঠাৎ লামিয়া এসে মেয়েটাকে ঠাস ঠাস করে চড় মেরে বলতে লাগলো, এই মেয়ে, তোমার লজ্জা করে না একটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? আর আপনাকে বলি, আপনি নাকি কারোর সাথে বন্ধুত্ব করবেন না। ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। দিলাম দুইটা বসিয়ে। একদম বাজে কথা বলবে না, বুঝে তারপর কথা বলবে। একটা মেয়ের বিষয়ে খারাপ মন্তব্য করতে তোমার লজ্জা করে না? আমার পিছনে পড়ে আছো কেন? আমাকে মুক্তি দাও প্লিজ। আমার কথা শুনে লামিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। লামিয়ার বান্ধবীরা এসে বলল, ভাইয়া, কাজটা আপনি ঠিক করে না, এভাবে না বললেও পারতেন। ওরাও চলে গেল। আমিও মেয়েটাকে সরি বলে চলে গেলাম। সারাদিন কিছু ভালো লাগছে না, কিছু খাই নাই। রাতে বাসায় গেলাম। আঙ্কেল লামিয়াকে বলল, লামিয়া, যাও তোমা, সালাফিকে দেখে আনো।
কেন ডাকতে হবে কেন? আমরা যে দয়া দেখিয়েছি, খাওয়াইতেছি, এতেই অনেক। যখন খাবার ইচ্ছে হবে কুত্তার মতো লেজ নাড়িয়ে এসে পায়ের কাছে ঘেউ ঘেউ করবে। আর না খেয়ে থাকলে কেউ মরে না, তুমি খেয়ে নাও। আঙ্কেল লামিয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। আমিও খেতে আসছিলাম। লামিয়ার কথা শুনে খাওয়ার ইচ্ছে শেষ হয়ে গেল। রুমে গিয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর আঙ্কেল প্লেটে করে খাবার নিয়ে আমার রুমে আসলেন। আমার বাবাটা কি রাগ করেছে? না আঙ্কেল, তাহলে বাবাটা আজ খেতে যায়নি কেন? আমার ক্ষুধা নাই। রাস্তার কুকুরের ক্ষুধা লাগলে নিজে থেকে খেয়ে নিবে। সত্যি কি? আমি খাইয়ে দিলেও কি বাবাটা খাবে না? আঙ্কেল আমার মুখের সামনে খাবার ধরলেন। কিভাবে আর না করি। খাওয়ার পর আঙ্কেলকে একটা পার্ট টাইম জবের কথা বললাম। আঙ্কেল নিজের কোম্পানিতেই একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। এরপর এভাবে দিন চলতে লাগলো। লিমা অনেকভাবে আমাকে অপমান করে, আর আগের মতো কেয়ার করে না, খবর নেয় না, এমনকি কথাও বলতে চায় না। আর ওই মেয়েটা প্রতিদিন আমাকে ডেকে কথা বলে। আর লামিয়া এইসব সহ্য করতে পারে না। আমাদের কথা বলা দেখে পর্দার নিচে চোখের পানি ফেলে। ওর এই ইগনোরটা কেন জানি মেনে নিতে পারছি না। পরের দিন একটু আগেই এসে মাঠে বসে আছি আর লামিয়ার কথা ভাবছি, ওর কেয়ারগুলোর কথা ভাবছি। কতই না কেয়ার করতো। আবার ওর বলা কথাগুলো মনে পড়তেই মন খারাপ হয়ে গেল। ওর ইগনোরের কথা ভেবে চোখে পানি চলে আসলো। আচ্ছা, ও কথা না বলাতে আমি কষ্ট পাচ্ছি কেন? এর থেকেও তো বেশি কষ্ট আমাকে লিমা দিয়েছে। তাহলে এইটুকু কষ্টে আমি কাঁদছি কেন? আর লামিয়ার কেয়ার করা, কথা বলা, এগুলোকে আমি মিস করছি কেন? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? না, এ হতে পারে না। ও কোটিপতির একমাত্র মেয়ে, আর আমি সামান্য একটা ছেলে যার বাবা নিজের ছেলেকে অস্বীকার করে। আমি ওদের টাকায় খাচ্ছি, পড়ছি, ওদের সাথেই বেইমানি করতে যাচ্ছি? না না, আর সামনে আগানো যাবে না। হঠাৎ গেটের দিকে নজর গেল। দেখতে পেলাম কেউ একজন জিন্স প্যান্ট পরে ছোট জামা পরে আসতেছে। এর আগে এমন কাউকে দেখি নাই। উঠে একটু এগিয়ে গেলাম, ভালো করে দেখলাম। এরপর যা দেখলাম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এ তো লামিয়া। ও কোনোদিন এই পোশাক পরেনি, আজ কেন পরছে তা মাথায় ঢুকছে না। সোজা ওর কাছে গেলাম। ওর সামনে দাঁড়িয়ে রক্তিম চোখে ওর দিকে তাকিয়ে আছি। এই যে মিস্টার, আমার সামনে দাঁড়ালেন কেন? আমি কোনো কিছু বলছি না। কি হলো? আমার পথ আটকে ধরলেন কেন? আমাকে যেতে দেন। আর কিছু বলতে না দিয়ে ঠাস করে একটা চড় মারলাম। তুই আমাকে মারলি? আরও অন্য গালে একটা চড় মারলাম। এটা কি পরেছিস? অন্যকে নিজের শরীর দেখাতে খুব ভালো লাগে, তাই না? তোকে তো আমি জীবনে এই ড্রেস পরে আসতে দেখি নাই। তাহলে আজ কেন পরছিস? মডার্ন হতে চাস? রাস্তার মেয়ে হতে চাস? একটাবার আঙ্কেলের কথাটা ভাবছিস? আঙ্কেলের সম্মানের কথা ভাবছিস? লামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার শার্ট খুলে ওর গায়ে জড়িয়ে দিলাম। ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমাদের কথা শুনে কিছু আবাল পাবলিক এগিয়ে আসলো। বুঝতেছিস না, এই বেটা ইপটিজিং করতেছে। সবাই হুমড়ে পড়ল। অনেক মানা করলাম, তবুও ছাড়ল না। একসময় উত্তম মধ্যম দেওয়া শেষে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ নিয়ে গেল, কিন্তু আঙ্কেলের কথা বলায় আর গায়ে হাত দেয়নি। কিছুক্ষণ পর আঙ্কেল এসে আমাকে নিয়ে গেল বাসায় ফিরে। সত্যি আঙ্কেল, আমি কিছু করিনি। তোকে বলতে বলছি, আমি জানি আমার ছেলে কেমন। যা রুমে যা। আমি রুমে গিয়ে অনেক কিছু ভাবলাম। এই বাড়িতে আর থাকা যাবে না। রাতে আঙ্কেল খাওয়ার জন্য ডাকলো। আমি গেলাম খেতে। গিয়ে দেখি লামিয়া আসেনি। ওকে ডাকতে সোজা ওর রুমে চলে গেলাম। গিয়ে দেখি উপুর হয়ে শুয়ে কাঁদছে। লামিয়া উঠো, আঙ্কেল খেতে ডাকছে। লামিয়া উঠে আমার কাছে এসে ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না মেয়ে মানুষের ঘরে ঢুকতে অনুমতি নিতে হয়? সরি, আমি বুঝতে পারি নাই। আর তুই আমাকে চড় মারার সাহস কোথায় পাস? কুকুরের মতো আমাদের খাবি, আমাদের পড়বি, আর আমাকেই চড় মারবি? তোর তো সাহস কম না? আমি মাথা নিচু করে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। তোমাকে ওই পোশাকে দেখে একদম সহ্য করতে পারি নাই। আমি চাই নাই আমার ভালোবাসার মানুষকে কেউ ওই পোশাকে দেখুক, তাই রাগ কন্ট্রোল করতে না পেরে তোমাকে মেরেছি। আমার ভুল হয়ে গেছে। এখন চাইলে প্রতিশোধ নিতে পারো, তবুও ওই রকম পোশাক পরিও না। ওয়েট, তুই আমাকে তুই করে বলছিস কেন? আর তোর ভালোবাসার মানুষ মানে কে? তোর ভালোবাসার মানুষ আমি?
তোর তো দেখছি সাহস অনেক বেড়ে গিয়েছে। কাকে কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি তোর মালিক। আমরা তোর অসময়ে পাশে ছিলাম, খাইয়েছি, পড়িয়েছি। তোর পড়াশোনার খরচ আমার বাবা দেয়। কি আছে তোর? আর তোর কি জন্য মনে হইলো যে তোর মতো একটা ভিখারিকে আমি ভালোবাসবো? নিজের অবস্থান ভুলে গেছিস? বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছিস? তোর মতো রাস্তার ফকিরকে এখানে থাকতে দেওয়াই ভুল হয়ে গেছে। এক্ষুনি বাবাকে বলছি তোর ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। আমি চোখের পানি ফেলতে ফেলতে বললাম, তাহলে এতদিন যা করছিলে সব মিথ্যে? আমার সাথে অভিনয় করছিলে? তোকে কতবার বলবো আমাকে তুমি করে ডাকবি না? হ্যাঁ, এতদিন অভিনয় করছিলাম। এখন তোর এই মুখ দেখতে আমার ঘৃণা করছে। এই বাড়ি থেকে চলে গিয়ে আমাকে ধন্য করবি, নাকি মিথ্যা অপবাদ দিয়ে বাবাকে বলে বাড়ি থেকে বের করব? থাক, আর এই উপকারটা আর করতে হবে না। আমি চলে যাব আজকেই। ভালো থাকবেন আর আঙ্কেলকে দেখে রাখবেন। তারপর আমি খাবার টেবিলে এসে, আঙ্কেল ম্যাডাম আজ আসবেন না, আমাকে একটু নিজের হাতে খাইয়ে দেবেন? আমার মুখে ম্যাডাম ডাক শুনে আঙ্কেল একটু কেমন করে তাকালেন। এরপর বললেন, রিকোয়েস্ট করার কি আছে, আমি খাইয়েই দেই। আঙ্কেল খাইয়ে দিচ্ছেন। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, খাবার সময় কাটতে নেই। আমি খেয়ে রুমে এসে অনেক কাঁদলাম। এরপর রেডি হয়ে বইপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। বের হওয়ার সময় একটা চিঠি দারোয়ানের হাতে দিয়ে চলে আসলাম। অন্যদিকে আঙ্কেল লামিয়ার ঘরে গিয়ে দেখে লামিয়ার রুমের দরজা ভিতর থেকে বন্ধ। নক করার অনেকক্ষণ পর বের হয়ে বলল, কি হয়েছে আব্বু? খেতে আসলি না যে? ভালো লাগছিল না আব্বু। ও আচ্ছা, সারাফির কি হয়েছে বলতো? কেন, ওর আবার কি হবে? না মানে খাবার টেবিলে খেতে কাচ্ছিল, আবার আজ প্রথম নিজ থেকে আমাকে বলল ওকে খাইয়ে দিতে, আবার তোকে ম্যাডাম বলে ডাকলো। কি সব অদ্ভুত কথা বলছে। জানি না কি হয়েছে, তুই কি কিছু জানিস? লামিয়া মাথা নিচু করে বলল, না তো, আমি কিভাবে জানবো? ওকে গিয়ে বলো। আচ্ছা তুই ঘুমা। এই বলে আঙ্কেল চলে গেল। আর লামিয়া ঘরে ঢুকে কাঁদতে লাগলো। আর ও যা করেছে সব ঠিকই তো করেছে। কোনো ভালোবাসার মানুষ তো খারাপ পোশাকে দেখতে পারবে না। আর আমি কেন বোকামি করে ওইসব পোশাক পরতে গেলাম? ছি, আমি তো কোনোদিন ওইসব পোশাক পরি নাই। শুধু শুধু অতগুলো মানুষের মার খেলো, আর আমি কেন ওর সাথে এরকম ব্যবহার করতে গেলাম? থাপ্পড় মারতে বা কেন গেলাম? না, আজ একটু বেশি করে ফেলেছি। আমার কি দোষ? আগে যদি বলতো ভালোবাসে তাহলে কি এসব বলতাম? পাগলটা মনে হয় খুব কষ্ট পেয়েছে। যাই দেখে আসি পাগলটা কি করছে। এই বলে লামিয়া চোখ মুছে আমার থাকার রুমে গিয়ে দেখলো আমার রুমের দরজা খোলা। তাই ঢুকে পড়ল। ঢুকে দেখে আমি নাই। গোটা বাড়ি ছাদে খুঁজলো, আমাকে পেল না। এরপর দারোয়ানের কাছে গিয়ে বলল, চাচা, আপনি কি জানেন সালাফি কোথায়? সালাফি কিছুক্ষণ আগে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? আপনি ওকে যাওয়ার অনুমতি দিলেন কেন? দুঃখিত, সে আপনাকে দেওয়ার জন্য আমাকে একটা চিঠি দিয়ে গেছে। লামিয়া চিঠিটা খুলে পড়ে আঙ্কেলের রুমের সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আঙ্কেল দরজা খুলে দেখে লামিয়া কাঁদছে। লামিয়া আঙ্কেলকে দেখে বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। কি হয়েছে, কাঁদছিস কেন? লামিয়া কিছু বলতে পারতেছে না। আঙ্কেল ওকে বিছানায় বসিয়ে শান্ত করে বলল, কি হয়েছে মা বল। লামিয়া চিঠিটা আঙ্কেলকে দিল। আঙ্কেল চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, প্রথমে আমার সালাম নিবেন। আপনাদের জন্য আজ আমি এই স্থান পর্যন্ত আসতে পেরেছি। আপনার না হলে হয়তো আজ আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের জন্যই আজ আমি জীবনযুদ্ধে লড়াই করতে পারছি। আপনাদের টাকায় খাচ্ছি, পড়ছি। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হয়তো আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবে না। জানেন আঙ্কেল, আপনাকে পেয়ে আমার বাবার অভাবটা কখনোই বুঝতে পারি নাই। আমার বাবার আসনে আপনাকে বসিয়েছিলাম, আর সারা জীবন সেই স্থানেই থাকবেন ইনশাআল্লাহ। সেই বাবাকে আজ না বলে চলে আসছি। আমাকে মাফ করে দিবেন। আর ম্যাডাম, আপনাকে চর মারার জন্য আমি সত্যিই দুঃখিত। পারলে মাফ করে দিবেন। আর চরটা মেরে একদম সঠিক কাজ করেছেন। এই চরটা আরো আগে মারা উচিত ছিল। আমার এই মুখ দেখে আপনাকে আর খারাপ লাগাতে চাই না, তাই চলে গেলাম আপনার থেকে অনেক দূর। ভালো থাকবেন আর আঙ্কেলের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ইতি, রাস্তার কুকুর। চিঠি পড়ে আঙ্কেল ধপ করে বসে পড়লেন। কি হয়েছে?
সব সত্যি কথা বলবি। লামিয়া ক্যাম্পাসের সব ঘটনা বলতে লাগলো। এরপর বাসার ঘটনা বলতে লাগলো। ও যা করেছে সব তো ঠিক করেছে। আর তুই না ওকে ভালোবাসিস, তাহলে এইভাবে ওকে আপন করতে পারলে, ওকে তুমি চর মারতে পারলে। আজ তোমার মতো মেয়েরা বাবা বলে আজ আমার লজ্জা করছে। সব শুনে আঙ্কেল বললেন, এই বলে আমাকে খুঁজতে আঙ্কেল বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও পেল না। আমি আঙ্কেলের অফিসের কাজটাও ছেড়ে দিছি। অনেক খোঁজার পর একটা রেস্টুরেন্টে কাজ পাইছি। আজ 4 দিন হলো বাসা ছেড়ে চলে আসার পর সবসময় আঙ্কেল আর লামিয়ার কথা মনে পড়ছিল। সত্যি বলতে লিমাকে হারিয়ে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে লামিয়াকে হারিয়ে কষ্ট পাচ্ছি। প্রতি রাতে কেঁদেছি। অন্যদিকে আঙ্কেল আমাকে খোঁজার জন্য সব চেষ্টা করে যাচ্ছেন। আমাকে খোঁজার জন্য পুলিশ স্টেশনে জিডি করা হয়েছে। প্রতিদিনের মতো আজকেও আনমনে কাজ করছিলাম। হঠাৎ একটা গ্লাস আমার হাত থেকে পড়ে যায়। ম্যানেজার এসে ঠাস ঠাস করে চট বসিয়ে বলতে থাকে, ঠাস ঠাস, এই কাজ করার সময় তোর মন কোথায় থাকে? ছোট লোক, ভিখারি, দিলি তো গ্লাসটা ভেঙে। এখন এই গ্লাসের টাকা তোর কোনো বাদ দিবে? আজ তোর বেতন থেকে কাটবো। আমি মাথা নিচু করে বললাম, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। যা এখান থেকে। আমি মন খারাপ করে কাজ করতে লাগলাম। হায়রে দুনিয়া, টাকা ছাড়া মানুষের মূল্য নাই। মন দিয়ে কাজ করছি, হঠাৎ দেখি একজন মানুষ কয়েকজন পুলিশ সহ আমার দিকে এগিয়ে আসছে। ভালো করে তাকিয়ে দেখে আমি তো অবাক। লোকটাকে দেখে আমার হাত পা কাঁপতে লাগলো, কারণ লোকটি আর কেউ না, স্বয়ং আঙ্কেল। আমার কাছে এসে কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে টানতে লাগলো। আমি একটু গিয়ে আটকে পড়লাম আর হাঁটছি না। আমার কাণ্ড দেখে আঙ্কেল ফিরে একটা ঠাস করে চড় মেরে বলল, কি এবার যাবে তো? যাবো তো, আগে জিনিসপত্রগুলো নেই। সব সময় মারার কি আছে, যেই পারছে শুধু মেরেই যাচ্ছে। এই বলে আমি চলে গেলাম জিনিসপত্রগুলো আনতে। যেতেই হবে আঙ্কেলের সাথে। আজ আঙ্কেলের যে রূপ দেখছি তার কোনোদিন দেখি নাই। এখন না বললে আস্ত খেয়ে ফেলবে, এটা শিওর। অন্যদিকে আমি যাওয়ার পর আঙ্কেল ম্যানেজারকে ডেকে বললেন, ওর আঙ্কেল কেউ কি খারাপ ব্যবহার করেছে? ম্যানেজার মাথা নিচু করে আছে, কিছু বলছে না। এরপর আঙ্কেল একটা সাধারণ একজন কর্মচারীকে ডেকে বললেন, সালাফির সাথে কেউ কি খারাপ ব্যবহার করেছে? একটা গ্লাস ভাঙার কারণে ম্যানেজার ওকে চর মেরে অনেক কথা শুনিয়েছে, এমনকি ওর বাবার কথাও বলেছে। আঙ্কেল একটা ফাঁকা চেক ম্যানেজারের হাতে দিয়ে বললেন, ফাঁকা চেক দিলাম, আপনার গ্লাসের দাম বাড়িয়ে নিন। সালাফি, এইদিকে আয় তো। এই লোকটা তোকে চর মেরেছিল তাই না? একটা গ্লাসের টাকার জন্য ওকে টাকা দিয়ে দিয়েছি, যা এখন ওর চরটা ফেরত দিয়ে আয়। আমি ম্যানেজারের সামনে গিয়ে বললাম, এখন ইচ্ছে করলে আপনাকে আমি থাপ্পড়টা দিতে পারি, কিন্তু আমিও যদি আপনার মতো কাজ করি তাহলে আপনি আর আমার মধ্যে পার্থক্য কি থাকবে বলেন? তাই বলছি, সবাইকে মানুষ ভেবে আচরণ করবেন। দেখছেন, এই হচ্ছে শিক্ষা। সরি। আঙ্কেল আমাকে নিয়ে চলে আসলেন। আমাকে গাড়িতে বসিয়ে পুলিশ অফিসারদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলেন। গাড়িতে বসে কেউ কারোর সাথে কথা বলি নাই। ইনফ্যাক্ট আমি কথা বলার সাহস পাই নাই। বাসায় ফিরে আঙ্কেল আমার হাত ধরে বাসার ভিতরে নিয়ে গেল। এরপর সামনে দাঁড় করিয়ে বলতে লাগলো, বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কেন? আমি মাথা নিচু করে বললাম, এমনি চলে গেছিলাম, আর এই বাড়ি তো আর আমার বাবার না। খুব কথা বলা শিখে গেছিস দেখছি। আচ্ছা, আমি কি নিজের ছেলের থেকে কোনো অংশে তোমাকে কম দেখেছি? নিজের ছেলের মতো তোর যত্ন করেছি এই কয়েকদিনে, তবুও তুই এই কথা বলতে পারলি? আর কি বললি? এমনি এমনি এই বাড়ি ছেড়ে চলে গেছিলি? আমাকে কি তুই বোকা ভাবছিস? আমি সব শুনেছি লামিয়ার কাছে। একবার কি এ নিয়ে আমার সাথে কথা বলতে পারতি না? আমাকে না বলেই চলে যেতে পারলি? আমার কথা একবারও তোর মনে পড়লো না? আমি মাথা নিচু করে আছি, কিছু বলছি না। জানিস, তোর জন্য মেয়েটা আজ 4 দিন ধরে কিচ্ছু মুখে নেয়নি, শুধু তোর জন্য কেঁদেছে। এইভাবে মেয়েটাকে ছেড়ে যাওয়ার কি খুব দরকার ছিল? মেয়েটা না হয় ভুল করেই ফেলেছে, আমাকে অন্তত একবার জানাতে পারতিস। আমি মাথা নিচু করেই দাঁড়িয়ে আছি। এখন ওর কাছে যাবি নাকি মার খাবি? আমি মাথা নিচু করে আমার রুমে গেলাম। রুমে গিয়ে তো আমি অবাক, আমার বিছানায় লামিয়া বালিশে মুখ গুজে কান্না করছে।
আমি ওর পাশে বসে বলতে লাগলাম, কি হয়েছে, এত কান্না করার কি আছে? আমি তো চলেই গেছিলাম আপনাকে মুক্তি দিয়ে, তাহলে না খেয়ে থাকার কি আছে? হঠাৎ লামিয়া উঠে বসে বলতে লাগলো, তো তোকে আবার আসতে কে বলেছে? শুনলাম কে নাকি না খেয়ে আছে, আমার জন্য নাকি কান্না করছে, তাই ফিরে আসলাম। আচ্ছা, আমার ভুল হয়েছে, মাফ করবেন, আবার চলে যাচ্ছি। আমি উঠতে চাইলে লিমা আমাকে বিছানায় ফেলে আমার বুকের উপর উঠে বসে বলতে লাগলো, আর একবার শুধু চলে যাবার কথা বল কুত্তা, একেবারে মেরে ফেলবো। খুব সাহস হয়েছে তাই না? আমাকে ছেড়ে চলে যেতে চাস? এইটুকুতেই এতটা রাগ হয়েছে? আর আমাকে যে এতদিন ইগনোর করেছিস, আমার বুঝি রাগ হয় না? আমি কিছু বলছি না, শুধু ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ লামিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, তোমাকে ওই মেয়ের পাশে দেখে আমার খুব রাগ হতো। একদম তোমার পাশে সহ্য করতে পারতাম না, আর তোমার ইগনোরটাকে একদমই সহ্য করতে পারতাম না। তাই ওই মেয়ের মতো করে সেদিন সেজেছিলাম। তোমাকে ওইসব বলার কোনো ইচ্ছেই আমার ছিল না, রাগের মাথায় বলে ফেলেছি। আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে যেদিন প্রথম দেখেছি ওই দিনই ভালোবেসে ফেলেছি। আমাকে ছেড়ে যেও না, আর গেলে আমাকে মেরে তারপর যাও। লামিয়ার কথা শুনে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ আঙ্কেল পিছন থেকে বললেন, হয়েছে হয়েছে, পরেও রোমান্স করা যাবে, এখন খেতে আসো। আঙ্কেলের কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আঙ্কেল, আমার কিছু কথা ছিল যা আজ পর্যন্ত আপনাদের কাছে গোপন করছি। কি কথা? আঙ্কেল, আমার একটা ভয়ঙ্কর অতীত আছে যা আজ আপনাদেরকে জানাতে চাই। আচ্ছা বলো। এরপর আমার সব অতীতের কথা খুলে বললাম, লিমা আর আমার সব কথা বললাম। আমার কথা শুনে আঙ্কেল কিছু বলল না। দেখলাম অশ্রুসিক্ত নয়নে মাথা নিচু করে আছে। তারা কেউ কিছু বলছে না। তাদের নীরবতা দেখে লামিয়াকে উদ্দেশ্য করে বললাম, এই জন্য আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই নাই। আমার কথা শেষ করে আমি মাথা নিচু করে আছি। এতদিন এইসব বলো নাই কেন? লজ্জা আর ভয়ে। আপনারাও যদি খারাপ ভেবে তাড়িয়ে দেন। তাহলে আজ বললে কেন? আমি মাথা নিচু করেই আছি, কিছু বলছি না। আমি কিছু বলছি না বলে লামিয়া যে কথা বলল তা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আব্বু, আমি এক্ষুনি বিয়ে করব। তুমি কি রাজি আছো? আর তুমি রাজি না থাকলেও আমার কিচ্ছু করার নেই, আমি আজকেই ওকে বিয়ে করে নিব। আঙ্কেল যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। কি বলছিস তুই এসব? পাগল হয়ে গেছিস নাকি? আমি মাথা নিচু করেই রইলাম। যা ভেবেছিলাম তাই। আঙ্কেলও হয়তো ভুল বুঝলো। কি বলছো আব্বু? তুমিও ওদের মতো ভুল বুঝতেছো? তুমি জানো না ও কেমন? যাই হোক, ও যেরকমই হোক না কেন, ও শুধু আমার, আর কারণ না। আর এখন তুমিও যদি ওকে মেনে না নাও, তাতে আমার কিছুই করার নেই। ওর হাত ধরে আমি গাছতলাতে থাকতেও রাজি আছি। ওকে ছাড়া আমি একেবারে শূন্য। আপনি চুপ করেন, এইসব কথা একদম বলবেন না। উনি আপনার জন্মদাতা পিতা। উনি আপনার ভালো মন্দ খুব ভালো করে জানেন। কোথায় গেলে আপনার উপকার হবে আর কোথায় গেলে আপনার ক্ষতি হবে তা উনার চেয়ে ভালো কেউ জানেন না। আর মাতা পিতা কখনো সন্তানের খারাপ চায় না। এইসব কিছু আমার জন্য হচ্ছে। আমার ফিরে আসা ঠিক হয়নি, আমি আবার চলে যাচ্ছি। আমাকে মাফ করবেন। আর কাউকে ছাড়া কারো জীবন কখনো থেমে থাকে না। আর একবার শুধু যাওয়ার কথা বলো, মেরে পা ভেঙে দিব। কি বললে? কারো অনুপস্থিতিতে কারো জীবন থেমে থাকে না? হ্যাঁ, আমারও চলবে না হয়তো, কিন্তু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবো। তুমি কি তাই চাও? নিশ্চয়ই চাও না। তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। পৃথিবীর সব মানুষ খারাপ বললেও তুমি আমার কাছে সবার চেয়ে শ্রেয়। যে তোমাকে ভুল বোঝে তার কাছে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তোমার জন্য আমি হাজার জনকে ত্যাগ করতে পারি, এমনকি নিজের ঠাস, আর একটাও বাজে কথা না। তোমাদের কথা শেষ হয়ে থাকলে আমি কিছু বলতে পারি? আমরা কিছু বলছি না, মাথা নিচু করে আছি। লামিয়া আমার চরকে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আঙ্কেল কোমল কণ্ঠে বলতে লাগলেন, তোমরা কি আমাকে এতটাই খারাপ মনে করো? আমি কি খুব খারাপ? আমার মধ্যে কি কোনো মায়া মমতা ভালোবাসা বলতে কিচ্ছু নেই? আমি কি একবারও বলছি যে তোমাদের মেনে নিব না, কিংবা সালাফিকে ভুল বুঝেছি? আচ্ছা, নিজের সন্তানকে কি কেউ ভুল বুঝবো? আমি কি এতটাই খারাপ? আজ আমার নিজের মেয়ের কথা শুনে মনে হচ্ছে আমি পিতা হিসাবে ব্যর্থ। এতদিন ধরে তোকে মানুষ করছি, তোর মুখের দিকে তাকিয়ে আজ অব্দি দ্বিতীয় বিয়ে করিনি। কোনো জিনিস আছে কিনা যেটা তুই চেয়েছিস আর আমি দেইনি, তবুও আজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বললি। একবারও তোর এই বুড়ো বাপটার কথা ভাবলি না? সত্যি বলছি, আজ আমার মরে যাওয়ার ইচ্ছা করছে, জানিস? লামিয়া দৌড়ে গিয়ে ওর আঙ্কেলের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও আব্বু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ওভাবে বলতে চাইনি আব্বু। ওকে অনেক ভালোবাসি আব্বু। ভেবেছিলাম তুমিও হয়তো ওকে ভুল বুঝে আমার জীবন থেকে তাড়িয়ে দিবে, তাই ভয়ে আর রাগে বলে ফেলেছি আব্বু। তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আর জীবনেও এসব কথা বলবো না।
এই বলে লামিয়া কাঁদতে লাগলো। আমিও আঙ্কেলের কাছে গিয়ে বললাম, আঙ্কেল ও না বুঝে ভুল করে বলে ফেলেছে, প্লিজ দয়া করে ওকে মাফ করে দিন। আপনি তো জানেন ও আপনাকে কতটা ভালোবাসে। প্লিজ আঙ্কেল রাগ করে থাকবেন না, প্লিজ। আঙ্কেল আমার কথা শুনে লামিয়াকে পা থেকে উঠিয়ে আমাদের দুইজনকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি সেটা শর্ত, আমরা কি জানতে পারি? আজকেই তোদের বিয়ে। না, এটা তো বড় শাস্তি হয়ে যাচ্ছে জাহাপনা। আমরা তো এতটা ভুল করিনি, শাস্তিটা কি একটু কমানো যায় না? না, যায় না। কিন্তু আমি তো এখনো ছোট, আমি তো এখন বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে লামিয়া আঙ্কেলকে ঘরের ভিতরে নিয়ে বলল, আব্বু, তুমি বিয়ে অ্যারেঞ্জ করো, ওকে আমি রাজি করাচ্ছি। আঙ্কেল হাসতে হাসতে বেরিয়ে গেলেন। লামিয়া দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে এসে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে আমার বুকের উপর বসে বলতে লাগলো, শালা তুই ছোট, সঠিক সময় বিয়ে করলে এতদিন আমাদের ছেলে মেয়ে আব্বু আম্মু বলে ডাকতো, আর তুই বিয়ে করবি না, তোর দাদা বিয়ে করবে। তাহলে আমার দাদাকেই বিয়ে করো। কি বললি শালা খাটাস? লামিয়া শোনো, আমি আমার মা বোন আর প্রাণের বন্ধু ছাড়া বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করে দিও। আমার কথা শুনে লামিয়া আমার কপালে একটা কিস করে শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর বলল, শুধু এঙ্গেজড করে তোমাকে নিজের করে রাখি? তোমাকে হারানোর ভয় সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। আমি আর কিছু বললাম না। তে আমাদের এঙ্গেজড হইল। এখন আমরা খাতা কলমে স্বামী স্ত্রী। সবশেষে লামিয়া আমার রুমে এসে আমাকে জোর করে জড়িয়ে ধরে গোটা মুখে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। আমিও বাধা দিলাম না। আজকে কিছুক্ষণ পর তোমার রুমে যাবে না? আজকে একটু থাকি প্লিজ। আমি আর না করলাম না। আমার বুকে মাথা দিয়ে সারা রাত থাকলো। পরের দিন আমার রুমে লামিয়ার বেডটা ঢুকানো হলো। ওর একটাই শর্ত, ওর পাশে ঘুরে শুতে হবে আর ও সারা রাত দেখবে। এভাবে লামিয়ার কেয়ার ভালোবাসায় 3 বছরে মেডিকেল শেষ করলাম দুজনে। পরের 1 বছর প্রফেশনাল জীবন। আমি লামিয়াকে ধন্যবাদ না দিয়ে পারি না। আমার একটা কথাই 4টা বছর নিজেকে ধরে রাখছে। এরপর হঠাৎ একদিন শুনলাম যে বাংলাদেশে নাকি যেতে হবে। লামিয়াও খুব জেদ করছিল, তাই চলে আসলাম। এসে দেখি রুগী লিমা। আমার কথা শুনে কে কি বলবে ভেবে পাচ্ছিল না। সিমি আপু লামিয়ার কাছে গিয়ে ওর হাত ধরে বলতে লাগলো, তোমাকে কি বলে ধন্যবাদ দিব ভেবে পাচ্ছি না। তোমার মতো ভাইয়ের বউ পেয়ে আমার ভাইয়ের জীবনটা সত্যিই ধন্য। আমার ভাইকে তুমি সত্যিই ডিজার্ভ করো। আপুর কথা শুনে লামিয়া মায়ের বুকে মুখ লুকালো। ভাগ্নি মেয়ে। একটা সুসংবাদ সবার জন্য। তুমি আবার হুট করে কি সুসংবাদ পেলে? মা হতে যাচ্ছ নাকি? সবাই হাসতে লাগলো। আরে মা হতে যাবে কেন, বাবা হব। আমার বন্ধু যখন আমাকে ছাড়া বিয়ে করেনি, আমিও আমার বন্ধুকে ছাড়া বাবা ডাক শুনবো না। দুজনে একসাথে বাবা ডাক শুনবো। তাই আগামী শুক্রবার সালাফিয়ার লামিয়ার বিয়ে। বাহ, সেই কথা বলছিস তো। তোর বিয়ের সব দায়িত্ব কিন্তু আমার। আমি তাহলে ঘোড়ার ঘাস কাটবো? তা কেন করবি? তোর দাদা কয়টা ঘোড়া রেখে গেছে রে? তুই সব সুন্দরী মেয়েদের দেখবি? এটা একটা ভালো কথা বলছিস, আইডিয়াটা ভালো আছে। সিমি আপু রক্তিম চোখে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব ভয় পেয়ে বলল, আমি কিছু বলি নাই তো, সাবির বলছে। এইভাবে তাকিয়ে থাকার কি আছে, বুঝি না। রুমে আয় আগে তুই, তারপর বোঝাবো। সিনিয়র আপুদের বিয়ে করার এক সুবিধা, মাঝে মাঝে তুই তুকারিও শোনা যায়। কি বললি আপু? আর কে রাখে? সাকিব দে দৌড়। আজ বেচারার কপালে শনি আছে। আমি আর সাব্বির এক রুমে গেলাম, আর মায়ের সাথে লামিয়া গেল। আমরা রুমে যাচ্ছিলাম, লামিয়া এসে ঠুস করে কপালে চুমু দিয়ে দৌড়ে পালালো। সাব্বির ভ্রু কুচকে তাকালো। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, এটা প্রতিদিনের রুটিন। শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি আমার জীবন কোথায় ছিল আর আজ কোথায়। কখনো আশা করি নাই আমার জীবনে এতটা পরিবর্তন আসবে। এই সব কিছুর জন্য ধন্যবাদের দাবিদার একমাত্র লামিয়া। আমার জন্য কি না করেনি। ওকে পেয়ে সত্যি আজ আমি ধন্য। আপনি যাকে ভালোবাসেন তার কাছে পাবেন 50%, আর যে আপনাকে ভালোবাসবে তার কাছে পাবেন 100%। অতএব তাকেই ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে। লামিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আমার আর মনে নেই।
সকালে ঘুমের মধ্যে অনুভব করছি কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। টিপ টিপ চোখ খুলতেই যাকে আমার পাশে দেখলাম তাতে আমার ঘুম চলে গেল, আর নিজের মেজাজটাকে কন্ট্রোলে রাখতে পারলাম না, কারণ লোকটি আর কেউ না, আমার জন্মদাতা পিতা। আমি চটপট করে উঠে বসলাম। কেমন আছিস বাবা? এতদিন একটা বড় কি তোর এই বাপটার কথা মনে পড়েনি? আপনি এখানে কেন? হে কেমন কথা! বাবা ছেলের কাছে আসতে কি কোনো কারণ লাগে? হ্যাঁ লাগে, অবশ্যই লাগে, আপনার মতো বাবাদের লাগে। কি বলছিস এসব তুই? একদম ঠিক বলছি। আমি বেঁচে আছি কিনা আজ দেখতে এসেছেন? চিন্তা করবেন না, মরি নাই, আর আগের থেকে অনেক ভালো আছি। এখন দেখা শেষ হলে আপনি আসতে পারেন। কি বলছিস এসব তুই? একদম ঠিক বলছি। আর মা, এইসব ফালতু লোকদেরকে এই বাড়িতে কে ঢুকতে দিছে? আর সাকিব, তোকে বলি, এইসব সস্তা মানসিকতার মানুষদের যদি এখানে আসতে দিবি তাহলে আমাকে ডাকছিস কেন? লোকদের কেন বললাম ভাবছেন তো? বড় আপু এসেছে, কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তাই বললাম। কি বলছো এসব তুমি? উনি তোমার জন্মদাতা পিতা, এটা কি তুমি অস্বীকার করতে পারবে? আর মা ওনাদেরকে আসতে দিতে চায়নি, আমি আসতে দিয়েছি। সিমিয়া আপুর জন্মদিনে ওনারা শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আমি জোরে জোরে হাসতে লাগলাম। আব্বা আর বড় আপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার হাসি দেখে লামিয়া বলল, হাসতেছো কেন তুমি? তোমার কথা শুনে। আমি কি কোনো হাসির কথা বলছি তো তুমি হাসছো? হাসার কথাই তো। উনি নাকি আমার জন্মদাতা পিতা, যিনি কিনা নিজের সন্তানের জন্ম নিয়ে নিজের স্ত্রীকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে ছোট করে। নিজের সন্তানের জন্মসূত্র নিয়ে যার মনে প্রশ্ন জাগে তিনি নাকি জন্মদাতা পিতা। দিনের পর দিন যিনি নিজের সন্তানের সাথে কুকুরের মতো ব্যবহার করে তিনি নাকি পিতা। যে পিতা সন্তানকে রাস্তার কুকুরের সাথে তুলনা করে, নিজের সন্তানের ভরণ পোষণের খরচ চায়, সে পিতাকে আমি আমার পিতা হিসেবে মানি না। যে পিতা সন্তানের জীবনের চেয়েও নিজের সম্মানকে বেশি ভালোবাসেন তিনি পিতা হওয়ার যোগ্য না। এমন পিতার মুখটাও আমার দেখার ইচ্ছা নাই। আমার কথা শুনে আব্বা মাথা নিচু করে বেরিয়ে যেতে লাগলেন। এখন কোথায় যাচ্ছেন? একটু অপেক্ষা করেন প্লিজ। লামিয়া, আমার ওয়ালেট থেকে চেক বইটা নিয়ে আসো তো। কেন, ওইটা দিয়ে তুমি কি করবে? তোমাকে কতবার বলবো, বেশি প্রশ্ন আমার ভালো লাগে না। যেটা বলছি সেটা করো। লামিয়া চেক বইটা আমার হাতে এনে দিল। আমি একটা চেকে স্বাক্ষর করে দিয়ে আব্বার কাছে গিয়ে বললাম, এই নেন, এটা ধরেন। কি এটা? দেখতে পাচ্ছেন না? এটা একটা ব্ল্যাঙ্ক চেক, স্বাক্ষর করে দেওয়া আছে। আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নিন। এই বলে আব্বার দিকে চেকটা এগিয়ে দিলাম। কি হচ্ছে এসব? ব্ল্যাঙ্ক চেক বাবাকে দিচ্ছ কেন? তুমি এসব বুঝবে না। কেউ একজন আমার ভরণ পোষণের টাকা চেয়েছিল, তাই আজ তার পরিশোধ দিলাম। তুমি কিন্তু এটা ঠিক করছো না। এমন বাবার সাথে এমন করাটাই ঠিক। আর তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। আমার কথা শুনে লামিয়া চোখ নামিয়ে নিল। আমার জন্য তোমাদের ঝগড়া করতে হবে না, আমি চাই না। আর আমার জন্য তোদের জীবনে কোনো অশান্তি নেমে আসুক। আমি চলে যাচ্ছি, তোমরা সুখে থাকো। আব্বা বাহিরে চলে গেল। বুঝলাম অনেক কষ্ট পেয়েছে। কি করব বলেন? আগের কথাগুলো মনে করে সেই পুরনো ক্ষতটা যে আবার নতুন করে জেগে ওঠে। বড় আপু, রনি ভাইয়া আর জান্নাত ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি আপুকে উদ্দেশ্য করে বললাম, কি হলো? আপনাকে কি নতুন করে বলতে হবে? আপু করুণ চোখে আমার দিকে তাকালো। আমি হাসতে হাসতে বললাম, ও বুঝেছি, আপনার বাবা আমার সাথে এত ভালো ব্যবহার করার জন্য ফাঁকা চেক পেল। আপনি না পেয়ে মন খারাপ করেছেন, তাই তো? আচ্ছা, আপনাকেও দিচ্ছি। এই বলে একটা ফাঁকা চেকে স্বাক্ষর করে আপুর দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলাম, এই নেন আপনার উপহার।
এবার আসতে পারেন। এক কথা বলতেই আপু দৌড়ে আমার কাছে এসে পায়ে পড়ে বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাই। এই কি করছেন? পা ছাড়েন। না, ছাড়বো না। যতক্ষণ মাফ করবি না ততক্ষণ ছাড়বো না। আমি না বুঝে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ভাই, জানিস, তার জন্য অনেক উপহারও পাইছি। শ্বশুরবাড়িতে সবসময় অবহেলা ছাড়া কিচ্ছু পাইনি। বিয়ের রাত 4 বছর, তবুও নিজের স্বামীর কাছে স্থির অধিকার পাইনি। তুই মাফ না করলে হয়তো সারা জীবনও স্থির অধিকার পাবো না। এই বলে আমার পা ধরে কাঁদতে লাগলো। সবাইকে মাফ করে দিছি, কারো প্রতি আমার রাগ নেই। আর রাগ অভিমান নিজের মানুষের উপর করা যায়। আমি তো কোনোদিন আপনাদের নিজের মানুষ ছিলাম না। এখন আপনি আসতে পারেন। আচ্ছা, শেষ একটা কথা বলি, আমি যদি আপনার সাথে ওই রকম ব্যবহার করতাম তাহলে আপনি কি আমাকে মাফ করতেন? আপু আমার কথা শুনে উঠে দৌড়ে বেরিয়ে গেল। আমি জান্নাতের কাছে গিয়ে বললাম, কি হয়েছে আপিটার? আমার উপর কি রেগে আছে? আমাকে ছেড়ে কি চলে যাবে? আমি তোমার মতো নাকি যে ছেড়ে যাব? কখনো ছেড়ে যাব না। আর ছেড়ে যেতে চাইলে ঘাড় মটকাবো। আজ থেকে আমি এখানেই থাকবো। তো এখানে কি আমার জন্য থাকবে নাকি অন্য কারো জন্য? ধুর ভাইয়া, আপনিও না। এই বলে জান্নাত পালিয়ে গেল। রনি ভাইয়া অপরাধীর মতো চলে যেতে লাগলো। আমি রনি ভাইয়ার হাত ধরে বললাম, কোথায় যাচ্ছেন আপনি? আপনার কাছে আমি কখনোই এটা আশা করি নাই। আর বোন কি এমন ভুল করেছে যে এত কষ্ট দিয়েছেন? আমার বোনের চোখ দিয়ে যেন আর এক ফোঁটা পানি না পড়ে। যদি পড়ে তো যেই হয় হোক, কাউকে ছেড়ে কথা বলবো না। তারপর রনি ভাই আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও ভাই, সত্যি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। জানো, আমাকে কষ্ট পেয়েছে, শুধু তোমার কথা ভেবে সব সময় কাঁদতো, পারলে ক্ষমা করে দিও। মামা ডাক না শোনা পর্যন্ত মাফ করছি না কিন্তু। আমার কথা শুনে রনি ভাই লজ্জা পেয়ে চলে গেল। মা আর লামিয়া সেই তখন থেকে ঠাই দাঁড়িয়ে আছে। বাবার সাথে এই ব্যবহারটা কি তুমি ঠিক করলে? মায়ের কাছে গেলাম, হাত ধরে বললাম, মা আমি অনেক খারাপ, তাই না? তুমি তো জানো মা, তোমার ছেলে এরকম ছিল না। জানো মা, আমারও ইচ্ছে করে বাবার কোলে মাথা রেখে মায়ের হাতে খাবার খাই। 3 ভাই বোন মিলে অনেক মজা করি। আগের সব কিছু ভুলে আবার আগের মতো হয়ে যায়, কিন্তু পারি না মা। সত্যি বলছি, অনেক চেষ্টা করি কিন্তু পারি না। সে আগের পুরনো ঘটনাটা নতুন করে জেগে ওঠে। আজ আমি আমার পিতার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি মা, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমাদের ভালো সন্তান হতে পারলাম না মা, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। এইসব বলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তুই মাপ চাচ্ছিস কেন? যে যেরকম করেছে তার জবাব তা তুই দিয়েছিস। আর আমার বাবু আমার কাছে সবার সেরা। তুই চিন্তা করিস না, ফ্রেশ হয়ে নিচে আয়। এই বলে মা চলে গেল। লামিয়াও মাথা নিচু করে চলে গেল। লামিয়াও আমাকে ভুল বুঝলো, খুব কান্না পাচ্ছে। তাই বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। হঠাৎ কারো হাতের ছোঁয়া পেয়ে মাথা উঠাতেই দেখলাম লামিয়া আমার পাশে বসে আছে। আমার মাথা কোলে নিয়ে বলতে লাগলো, আমাকে মাফ করো তোমার সাথে তর্ক করার জন্য, কিন্তু তুমি একটা কথা চিন্তা করে দেখো, সব ভরণ পোষণের টাকা তো দিলে, তোমাকে যে জন্ম দিয়েছে তার মূল্য দিতে পারবে? ওর কথা শুনে আমি কোনো কথা বলছি না। কি হলো, কিছু বলছো না যে? আমার উপরও কি রাগ করছো? এই বলে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। একটু পর সাকিব এসে বলল, তোমাদের রোমান্স শেষ করে হলে খেতে আসো। লামিয়া লজ্জা পেয়ে উঠে চলে গেল। শালা সবসময় বউয়ের আদর খাবার ধান্দা, লুচ্ছা শালা। এই তোর কোথায় ফাটছে রে, আয় সেলাই করে দেই। হয়েছে ভাই, তোর কাছে মাপ চাই, এখন ফ্রেশ হয়ে নে। আমি ফ্রেশ হয়ে আগে লিমার খবর নিলাম, এখন নাকি ভালো আছে। হাসপাতালে যেতে চাইলাম কিন্তু আর যাওয়ার মুড নাই, তাই সবাই মিলে নাস্তা করে নিলাম। বিকালে সবাই বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ সাকিবের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন লোক কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমি সিমি দিদিমণিদের বাসার কাজের লোক। হ্যাঁ, তো কাঁদছেন কেন? সাহেব, বড় সাহেব দুপুরের দিকে বাসায় ফিরে কোনো কিছু না বলে ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কেমন যেন লাগছিল বড় সাহেবকে। জিজ্ঞেস করলে তিনি একা থাকতে দিতে বলেন।
একটু আগে নাস্তা করার জন্য ডাকতে গেলে। এই বলে জোরে জোরে কাঁদতে লাগলেন। ডাকতে গেলে মানে কি দেখছেন খুলে বলেন। বড় সাহেব মেঝেতে পড়ে আছে, কোনো কথা বলছে না। আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। সাকিবের হাত থেকে ফোনটা পড়ে গেল। সবাই দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে রে, তোকে এরকম লাগছে কেন? সাকিব কোনো কথা বলছে না। কি হয়েছে কিছু তো বল। আঙ্কেল অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে পড়েছিল, বাড়ির কাজের লোক বুঝতে পেরে হসপিটালে নিয়ে গেছে, কোনো কথা বলছে না। এই বলে সাকিব কাঁদতে লাগলো। মা আর সিমি নিস্তব্ধ হয়ে সোফায় বসে পড়ল। আমার যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলছি। হাত পায়ে কোনো শক্তি পাচ্ছি না। পড়ে যেতে গেলে সাকিব ধরে ফেলল। কোনো রকমে মায়ের কাছে গিয়ে মায়ের পায়ের কাছে বসে বললাম, আমাকে মাফ করে দাও মা, এইসব কিছু আমার জন্য হয়েছে। আমার উচিত হয়নি তখন এত খারাপ ব্যবহার করা। লামিয়া এত করে বলল, তবুও আমি শুনি নাই। আমাকে তুমি মাফ করে দাও মা। মা কিছুক্ষণ চুপ থেকে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। সিমি আপু তো আগে থেকে কাঁদছিল। লামিয়া আপুকে সামলাচ্ছে। আমি আগেই বলেছিলাম রাগের মাথায় বেশি কথা বলা উচিত না। দেখলে তো কি হলো। আজ যদি বাবার কিছু হয়ে যায় তাহলে তোমাকে কখনো ক্ষমা করব না আমি। নিজের জন্মদাতা পিতাকে যে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ তো কথা বাদ দিয়ে আগে হসপিটাল চল, দেখি আন্টি কেমন আছে। ঠিক বলেছিস, গাড়ি বের কর। এরপর গাড়ি নিয়ে চলে গেলাম হসপিটালে। যে হসপিটালে লিমাকে রাখা হয়েছে একই হাসপাতালে আব্বাকেও নিয়ে আসা হয়েছে। আমরা সবাই হাসপাতালে গিয়ে দেখি আব্বাকে ওটিতে নেওয়া হয়েছে, অপারেশন করবে। একজন ডাক্তার বেরিয়ে এসে আমাকে দেখে বললেন, ডাক্তার সালাফি যে, হোয়াট ইজ সারপ্রাইজ। ডাক্তার, রোগীর অবস্থা কেমন? দেখুন স্যার, রোগীর অবস্থা খুব একটা ভালো না। রোগীকে আনতে দেরি করে ফেলেছে। রোগীর বাঁচার চান্স খুব কম। অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে রোগীর। একজন ডাক্তার হিসেবে বুঝতেই পারছেন। আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম। রোগী আপনার কি হয়? আমার বাবা হয়। ও, তাহলে আসেন। আপনি ওটিতে থাকলে অপারেশন আরও ভালোভাবে হবে। আল্লাহ চাইলে উনি সার্ভাইভ করতে পারেন। আর দেরি করবেন না। আমার হাত পা যেন কাজ করছে না। মনে কর আঙ্কেলের জীবন এখন তোর হাতে, তুই কি করবি ভেবে দেখ। ওর কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে রেডি হয়ে লামিয়া সহ ওটিতে ঢুকে পড়লাম। লামিয়া সহ বাকি ডাক্তাররা আমাকে সাহায্য করছে। দীর্ঘ 1 ঘন্টা 40 মিনিট পর অপারেশন শেষ হলো। অপারেশন শেষে যেন আমার মাথা ঘুরতে লাগলো। হঠাৎ পড়ে গেলাম। এরপর কি ঘটছে আর মনে নাই। যখন জ্ঞান ফিরল দেখলাম সাকিব একপাশে দাঁড়িয়ে আছে আর লামিয়া আমার একটা হাত ধরে বসে আছে। আমি ওর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতেই ও বলে উঠল, এখন কেমন লাগছে তোমার? ঠিক আছো তো তুমি? আমি ওর কথা এড়িয়ে সাকিবকে বললাম, আব্বা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। ডাক্তাররা কাউকে এখনো দেখা করতে দেয়নি। তুই ঠিক আছিস তো? ভালো আছি। আমাকে একটু ধরে নিয়ে যাবি? আচ্ছা চল। আমি নিয়ে যাই। থাক, কাউকে দরদ দেখাতে হবে না। সাকিব, তুই কি নিয়ে যাবি? লামিয়া করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। সাকিব বাধ্য হয়ে আমাকে ধরে নিয়ে গেল আব্বার কেবিনে। কেবিনে ঢুকে দেখি আব্বার জ্ঞান ফিরেছে। ডাক্তাররা চেক করছেন। আমি, মা আর সিমি আপুকে ঢোকার পারমিশন দিলাম। বড় আপু আর রনি ভাইয়াও বাহিরে বসে আছে দেখলাম। একটু পর বড় আপুকেও ডেকে পাঠালাম নার্সদের দ্বারাই। মা গিয়ে আব্বার কাছে বসে একটা হাত ধরল, ধরে কাঁদতে লাগলো। সিমি আপুও কাঁদতে লাগলো। আর বড় আপু এক কোথায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। তুমি তো বলেছিলে আমি তোমার কাছে মৃত, আমার কাছে থাকতে তোমার ঘৃণা হয়, তাহলে আজ কেন আসছ? আমার মৃত লাশটাকে দেখতে এসেছো তো, তাই না? এই কথা বলতেই মা আর সিমি আব্বার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই কি করছেন? রোগীকে প্রেশার দিবেন না। রোগীর তো বাঁচারই কথা ছিল না। ভাগ্যিস ডাক্তার সালাফি ছিল, নাহলে আমাদের পক্ষে সম্ভব ছিল না রোগীর অপারেশন করানো।
আব্বা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আমি তো পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কষ্ট দিয়েছি, মেরেছি। তাহলে আমাকে বাঁচালে কেন? আরও কষ্ট দিয়ে মারার জন্য? সরি, ভুলে তুমি করে বলে ফেলেছি। আব্বার এই কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই কেবিন থেকে বেরিয়ে দেওয়ালে মাথা দিয়ে কাঁদছিলাম। হঠাৎ কে যেন পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বুঝতে পারছিলাম না কে, তাই দেখার জন্য পিছন ফিরে তাকাতেই যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, লিমা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। শুধু কাঁদছে বললে ভুল হবে, পাগলের মতো করছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ওকে নিজে থেকে ছাড়িয়ে বললাম, এই কে আপনি? আর একজন অপরিচিত কাউকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করছে না? আমাকে মাফ করে দে প্লিজ, আমি না বুঝে তোকে কষ্ট দিচ্ছি। এই কে আপনি বলেন তো? আর মাফ চাচ্ছেন কেন? আমাকে চিনতে পারছিস না? আমি তোর লিমা। আমি হা হা করে হেসে দিলাম। হাসছিস কেন তুই? আপনার কথা শুনে। আপনার নাকি লিমা? আপনি যেই সালাফিকে চিনতেন সে অনেক আগেই মরে গেছে। আপনারা সেই সালাফিকে মেরে ফেলেছেন নিজ হাতে। তারপর এক নতুন সালাফির জন্ম দিয়েছিল একজন, কিন্তু সেই সালাফিকেও আজ মেরে ফেলল। এই যে সালাফিকে দেখছেন, শুধু উপর থেকে জীবিত আছে, কিন্তু ভিতর থেকে অনেক অনেক আগেই মরে গেছে। আজ নতুন করে আরও একবার মৃত্যু হলো। কথাগুলো লামিয়ার দিকে তাকিয়ে বললাম। আমার কথা শুনে মাথা নিচু করে কাঁদতে লাগলো। লিমা আমার পায়ে পড়ে গেল। আমাকে মাফ করে দে, আমি না বুঝেই ওইসব করেছি। আমি জানতাম না সত্যিটা। জান্নাতের সাথে তোকে দেখে খুব কষ্ট হতো, তাই তোকে কষ্ট দিছি। কিন্তু বিশ্বাস কর, তোকে কষ্ট দিয়ে আমি ভালো ছিলাম না রে। প্লিজ আমাকে মাফ করে দিয়ে আবার তোর বুকে টেনে নে। আমার মতো রাস্তার কুকুরের কাছে মাপ চাইলে আপনার সম্মান নষ্ট হবে। কি করছেন একবার ভেবে দেখেন। একটা চরিত্রহীনের কাছে মাপ চাওয়া কি ভালো দেখায়? আর কি বললেন? এই বুকে ফিরে আসবেন? এই বুকে আর কোনো ভালোবাসা নাই, আছে শুধু কষ্ট। কষ্ট পেতে পেতে এই বুকটা এখন পাথর হয়ে গেছে। তাই আমার চেয়ে ভালো কাউকে খুঁজে নেন। আমি যদি ওই পাথরের মাঝেই আবার ভালোবাসার ফুল ফুটানোর চেষ্টা করি? তার কখনোই সম্ভব না। এই বলে আমি টলতে টলতে হাসপাতাল থেকে বাহির হয়ে সাকিবের বাসায় আসলাম। লামিয়াও আমার পিছু পিছু চলে আসলো। আর লিমা ওই জায়গায় বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি তোমাকে নিজের করে নিবই, এতে যা করার তাই করব। বাসায় এসে আমি শুয়ে পড়লাম। আর লামিয়া অপরাধীর মতো আমার মাথার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে আছি, কোনো কথা বলছি না। লামিয়া বলে উঠল, মাথাটা কি যন্ত্রণা হচ্ছে? টিপে দেব? না, লাগবে না, আমি ঠিক আছি। এত দরদ দেখাতে হবে না। এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? আমার মতো খারাপ ছেলের সাথে কারো সম্পর্ক থাকতে পারে না, তাই একাই বাঁচতে শিখতে হবে। কাজের লোকের দ্বারা খাবার পাঠিয়ে দিয়েন, আর বৃহস্পতিবার রেডি থাকিয়েন। কেন? আপনার আব্বুর কাছে রেখে আসব। এই কথা বলতেই লামিয়া আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বিকেলে বাবার ওই খবর শুনে নিজেকে সামলাতে পারি নাই। রাগের মাথায় কি নাকি বলে ফেলেছি। তুমি আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। এর চেয়ে আমাকে নিজ হাতে মেরে ফেলো। এই বলে কাঁদতে লাগলো। আমি ওকে ছাড়িয়ে ওয়াশরুমে গেলাম। সেখানে অনেকক্ষণ কাঁদলাম। আমার সাথেই কেন এরকম কেন হয়? বেরিয়ে দেখলাম লামিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সোমবার আব্বাকে বাসায় নিয়ে আসা হলো। আমিও এখন বাসায়। এখনই বাসায় সবাই আছে, কিন্তু আমি আব্বার সাথে কথা বলি না। দেখলে মাথা নিচু করে চলে যাই। এই 2 দিনে লামিয়া অনেক চোখের পানি ফেলছে। লিমাও অনেক মাপ চেয়েছে, কিন্তু আমি কিছু বলি নাই। বিকেলবেলা সাব্বির, সাকিব আর লিমা এসেছে। লিমা আমাকে ডেকে বলল, তোর সাথে কিছু কথা ছিল, শেষবারের মতো একটু শুনবি প্লিজ? আমি না করতে পারলাম না। ও আগে রুমে গেল, পরে আমি গেলাম। রুমে ঢুকতেই লিমা দরজা আটকে দিয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। উঠতে চেষ্টা করছি কিন্তু পারছি না। এই লিমা, কি করছো? ছাড়ো বলছি। অনেক দিন পর তোমাকে পেয়েছি, আজ ছাড়ছি না। ভালো হবে না কিন্তু। আজকে কি হবে হবে, আজকে তুমি আর আমি, আর কেউ আমাদের মাঝে থাকবে না।
আমি কোনো রকমে উঠে ওকে ছাড়িয়ে ঠাস ঠাস করে ইচ্ছে মতো চর মারতে লাগলাম। কি পেয়েছো তোমরা আমাকে? হাতের পুতুল যে যখন পারবে আমার সাথে ভালোবাসার অভিনয় করে চলে যাবে। আমাকে কি মানুষ বলে মনে হয় না তোমাদের? লিমা আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও প্লিজ। ভুল বুঝে তোমাকে কষ্ট দিয়েছি। প্লিজ সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করে চলো না। কথা দিচ্ছি কোনো দিন কষ্ট দিব না। একবার শুধু আপন করে নাও। তার কখনো সম্ভব না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি, তাই তুমি আমাকে ভুলে যাও। তোকে আপন করে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমি একজনকে নিজের থেকেও ভালোবাসি। কে সে? কেন? তুই জেনে কি করবি? জানতে হবে না। সেই ভাগ্যবান মেয়েটা কে? লামিয়া, অনেক ভালোবাসি পাগলিটাকে। আচ্ছা, অভিনন্দন। আর তোর জীবনে আসবো না রে। আর আজকের জন্য খুব সরি। আমি কোনো কথা না বলে চলে যেতে লাগলাম। লিমা সেখানেই বসে পড়ল। দরজা খুলেই দেখি আরেক বিপদ। লামিয়া দরজায় দাঁড়িয়ে আছে, আমার শার্টের কিছু বোতাম খোলা, আর চর মারার কারণে লিমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সাথে ওর বুকে ওড়না নেই, আবার মেঝেতে বসে কান্না করছে। এইসব দেখে লামিয়া হাতে তালি দিয়ে বলতে লাগলো, বাহ বাহ বাহ, কত সুন্দর সিন চলতেছে তাই না? খুব এনজয় করছো তাই না? আমি বেঠিক সময়ে এসে আপনাদের মনে হয় ডিস্টার্ব করলাম। আচ্ছা, আপনারা এনজয় করেন। কি বলছো তুমি এসব? তুমি ভুল ভাবছো। এই বলে ওর হাত ধরতে গেলে এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে চেঁচিয়ে বলে উঠল, আমাকে স্পর্শ করবেন না। আমি করুণ চোখে ওর দিকে তাকালাম। ইতিমধ্যে সাকিব, সাব্বির আর সিমিয়াপু এসে পড়েছে। এই জন্য আপনি আমাকে লন্ডন পাঠিয়ে দিতে চাইলেন তাই না? যাতে আপনি এখানে এনজয় করতে পারেন, তাই তো? তুমি আমাকে ভুল বুঝছো লামিয়া। জাস্ট শাট আপ। আপনার এই নোংরা মুখে আমার নাম নেবেন না। আপনার নোংরা মুখে আমার নাম শুনতে আমার ঘৃণা লাগছে। আপনার মতো চরিত্রহীন ছেলে আমি জীবনও দেখি নাই। সবার কথা বাদ দিয়ে আপনার কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু হয়তো তা আমার জন্য সবচেয়ে একটা খারাপ সিদ্ধান্ত ছিল। তোর মতো রাস্তার কিটের জন্য আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি, কিন্তু তার পরিণামে খুব সুন্দর একটা উপহার দিলি। আসলে কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুই সেই রকম একটা কুত্তা। তোর মুখটা দেখতেও বমি পাচ্ছে আজকে। আমি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলাম, আজ বেস্ট ফ্রেন্ড হয়ে খুব ভালো একটা উপহার দিলি রে লিমা। আমার গোছানো ভালোবাসাটাকে এক মুহূর্তে তছনছ করে দিলি। আর মাপ চাচ্ছিলিস তাই না? আজকের পর আর জীবনেও কোনোদিন মাফ করব না। আর মিস লামিয়া মাফ করবেন আমার মতো একটা চরিত্রহীনের কথা বিশ্বাস করার জন্য। পড়লে মাফ করবেন। তবে বুকে হাত দিয়ে বলতে পারি, আপনাকে হৃদয় থেকে ভালোবেসেছি। আর জীবনে কোনোদিন আপনাকে আমার মুখ না দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর পারলে মাফ করবেন। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। আপনি যে কাজটা করলেন ঠিক করলেন কি? লামিয়া রেগে বলে উঠল, এই মেয়ে, তোমার কাছে কি ঠিক বেঠিক শিখতে হবে এখন? ওই চরিত্রহীন বন্ধুর সাফাই গাইতে এসেছো? এই যে মিস, আপনি না জেনে সালাফিকে চরিত্রহীন বলতে পারেন না। তো কি বলবো? হ্যাঁ, কি আর বলবেন। জানেন, আজ আমি সালাফিকে রুমে ডেকেছিলাম, ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু একা এক ঘরে পেয়েও আমার শরীরে হাত পর্যন্ত লাগায়নি। শুধু একটা কথাই বলেছে, ও লামিয়াকে ভালোবাসে আর কাউকে ওই বুকে জায়গা দিতে পারবে না। আর আপনি তাকেই আর চরিত্রহীন রাস্তার কুকুর বানিয়ে দিলেন। লিমার কথা শুনে লামিয়া ধপ করে বসে পড়ল। সত্য, আজ তুমি যা করেছ, আমি তোমার ভাই হিসেবে বলছি, তুমি ঠিক করো নাই। আমার ভাইটা এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, অনেক অপমানিত হয়েছে। আজকেও কি এতটা অপমানের প্রাপ্য ছিল? আজকে তুমি একটু বেশি বলে ফেলেছো। লামিয়া দৌড়ে গিয়ে সিমিয়াপুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি না বুঝে ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন আপু। আমি ওকে ওইসব বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। সাকিব ভাইয়া ওকে ফেরান প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে ফেরান প্লিজ, ও আপনাকে না করতে পারবে না। সাকিব আর সাব্বির আমাকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও পেল না। অবশেষে হতাশ হয়ে বাসায় ফিরল। লামিয়া ওদের সামনে দৌড়ে গিয়ে বলতে লাগলো, ও কোথায় ভাইয়া? প্লিজ বলেন ও কোথায়? ওকে আপনারা কোথায় রেখে এসেছেন? ওকে আমরা খুঁজে পাই নাই। এই বলে লামিয়া বেরিয়ে যেতে চাইলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়।
সিমি আপু ওকে সামলিয়ে নেয়। রাতে ওর জ্ঞান ফিরে আবার কাঁদতে থাকে, কিন্তু আমার কোনো খোঁজ খবর নাই। এভাবে 3 দিন চলে গেল। এতদিনে মা আব্বা সবাই জেনে গেছে। মা, সিমি, লামিয়া অনেক কান্না করছে। সবাই আমাকে খুঁজেছে, কিন্তু কোথাও আমাকে খুঁজে পাইনি। সবাই আমাকে সব জায়গায় খুঁজছে, কিন্তু কোনো খবর পাচ্ছে না। অন্যদিকে আমি একটা অনাথ আশ্রমে এসে 3টা দিন কাটিয়ে দিলাম। অনেক কেঁদেছি, কিন্তু যখনই ওই অনাথ বাচ্চাদের দিকে তাকাই তখন আর সেই কষ্টটা থাকে না। দুপুরের পর যত সম্ভব নিজেকে লুকিয়ে এয়ারপোর্টে পৌঁছালাম। গন্তব্য আবার সেই স্বপ্ন পূরণের শহর লন্ডন। সময় থাকায় একটা চেয়ারে বসে নিউজ পেপার পড়তে লাগলাম। হঠাৎ একটা নিউজে চোখে আটকে গেল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। উঠে দৌড়াতে লাগলাম, আর নিজের চোখ দিয়ে পানি পড়ছে। কত জায়গায় যে হোঁচট খেয়ে পড়েছি তার কোনো ঠিক নাই, তবুও উঠে দৌড়াচ্ছি। এখন আপনারা হয়তো ভাবছেন যে নিউজ পেপারে কি ছিল, তাই তো? নিউজ পেপারে বড় করে লেখা ছিল, লন্ডন থেকে আগত মহিলা ডাক্তার লামিয়া চৌধুরীর সুইসাইড করার চেষ্টা। আশঙ্কাজনকভাবে হসপিটালে আমি দৌড়াচ্ছি আর আল্লাহ তাআলাকে ডাকছি, হে আল্লাহ, তুমি তো অনেক পরীক্ষা নিলে, আর নিও না প্লিজ। আল্লাহ, আমার লামিয়ার যেন কিছু না হয়। আল্লাহ, তুমি আমার ভালো থাকার শেষ সম্বলটাকে কেড়ে নিও না। এইসব বলছি আর দৌড়াচ্ছি। অবশেষে হসপিটালে পৌঁছে গেলাম। ভিতরে গিয়ে চারপাশে ছোটাছুটি করছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। অনেক ছোটাছুটির পর দেখতে পেলাম একটা ওটির সামনে সাব্বির আর সাকিব দাঁড়িয়ে আছে। ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, লামিয়া কেমন আছে এখন? তুই কোথায় আছিলিস? আগে আমার কথার উত্তর দে। লামিয়া কেমন আছে এখন? ও ভালো আছে তো? আমার কথা শুনে সাকিব আর সাব্বির মাথা নিচু করে ফেললো। ওরা কিছু বলছে না। কি হলো, কথা বলছিস না কেন? আর কোথায় লামিয়া? সাব্বির হাতের ইশারায় ওটিতে দেখিয়ে দিল। আমি ভিতরে গিয়ে ঢুকলাম। আমাকে দেখে কয়েকজন ডাক্তার বেরিয়ে গেল। এরপর যা দেখলাম আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার সামনে ওটির বেডে একজনকে শুয়ে রাখা হয়েছে, আর অবাক করার বিষয় হলো গোটা শরীর সাদা কাপড়ে মোড়ানো। আমি কাছে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে মুখের উপর থেকে কাপড় সরাতেই দেখতে পেলাম লামিয়ার ঘুমন্ত চেহারাটা। ওকে দেখে চমকে কয়েক পা পিছিয়ে গিয়ে ওর দিকে ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে ওর কাছে গেলাম। গিয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলাম, কি গো, আমার উপর রাগ করে আছো? আমার উপরে অনেক অভিমান জমেছে, তাই না? আমার উপরে অভিমান করে আছো? ঠিক আছে, কিন্তু কথা বলছো না কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বলে থাকতে পারি না? এই 3 দিন যে কিভাবে ছিলাম সেটা আমি আর আল্লাহ তাআলা ভালো জানেন। কি গো, উঠবে না? উঠো তো, আমরা বাড়ি যাব। কাল না আমাদের বিয়ে? বাড়ি যাব, চলো। এই বলে লামিয়ার হাত ধরে টানতে লাগলাম, কিন্তু তবুও লামিয়া কোনো সাড়া দিচ্ছে না। এত অভিমান করছো আমার উপরে যে আমার সাথে একবার কথাও বলছো না? এতটাই অপরাধ করে ফেলেছি আমি। এই দেখো, তোমাকে স্পর্শ করে বলছি, আর জীবনেও ছেড়ে যাব না। তবুও একটাবার আমার সাথে কথা বলো। এই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমি কি বলছি? উঠছো না কেন? শেষবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। এই, আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমি শূন্য। এই দেখো, কান ধরছি, তবু তুমি আমাকে ছেড়ে যেও না। হে আল্লাহ, তুমি এটা কি করলে? তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিলে। অনেক তো কষ্ট দিয়ে পরীক্ষা নিলে। এটা কি খুব জরুরি ছিল? হে আল্লাহ, তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও। ওকে তুমি আমার কাছ থেকে নিয়ে নিও না। আমি মরে যাব। এর চেয়ে ওর সাথে আমাকে উঠিয়ে নেন। ওকে ছাড়া আমি বাঁচব না। আল্লাহ, ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আর কিছু চাই না মালিক। ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। এইসব বলে ওকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে শরীরের শক্তি যেন আস্তে আস্তে হারিয়ে ফেলছি। হঠাৎ বেড থেকে নিচে পড়ে গেলাম। এরপর আর কি হয়েছে মনে নাই। আমি অজ্ঞান হয়ে আছি 6 ঘন্টা যাবৎ। এখনো জ্ঞান ফিরছে না। আমার অবস্থা খুব একটা ভালো না। আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তার বাহির হতেই সাকিব দৌড়ে গিয়ে বলতে লাগলো, ডাক্তার, রোগীর অবস্থা কেমন? রোগীর অবস্থা ভালো না, অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে, বাকিটা উপরওয়ালার ইচ্ছে। আমার কথা শুনে সাকিব ধপ করে বসে পড়ল। আমি আগেই বলেছি একজন মানুষকে মেন্টালি এতটা প্রেশার দেওয়া ঠিক হবে না, কিন্তু আমার কথা আপনারা না মেনে এরকম একটা কাজ করলেন। আপনাদের ছেলে মানুষের জন্য একটা ছেলে আজ জীবন হারাতে বসেছে, আর এখন লোক দেখানো কান্না করছেন।
আর ডক্টর লামিয়া, আপনি তো ভালোভাবেই জানেন এরকম একটা কাজের জন্য একটা মানুষ তাৎক্ষণিক হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। তবু এরকম একটা কাজ করলেন। আপনারা ভাবছেন লামিয়া আসলো কোথা থেকে, তাই তো? লামিয়ার কিচ্ছু হয়নি, বাকিটা গল্পে জানতে পারবেন। আর 1 ঘন্টার ভেতরে যদি জ্ঞান না ফিরে, তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। রোগী চিরদিনের জন্য কোমায় চলে যাবে। আপনারা আল্লাহকে ডাকেন। এই বলে ডাক্তার চলে গেল। কেবিনের বাহিরে সিমি আপু, বড় আপু, মা বাবা সবাই কাঁদছে। সিমি আপু সাকিবের কাছে গিয়ে ওর কলার ধরে বলতে লাগলো, তোমরা আমার ভাইটার সাথে এরকম করতে পারলে? কি ক্ষতি করেছিল আমার ভাইটা? একটু অভিমান করে বাসা থেকে চলে গেছে, তাই বলে তোমরা ওর জীবন নিয়ে খেলবে? তোমাদের ভিতর কি একটু মনুষ্যত্ব নেই? আমার ভাইয়ের যদি কিছু হয় কাউকে ছেড়ে কথা বলবো না, আমি নিজ হাতে খুন করব। এই বলে সিমি আপু কাঁদতে লাগলো। লামিয়া উঠে 1 পা 2 পা করে আমার দিকে এগিয়ে আসতে চাইলে সিমি আপুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তুমি কেবিনের ভিতরে যাবে না। তোমরা আমার ভাইটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। তোমরা আমার ভাইয়ের কাছে কেউ যাবে না। এই কথা শুনে লামিয়া দৌড়ে কোথায় জানি চলে গেল। আর সিমি আপু আমার কাছে এসে বলতে লাগলো, ভাই, এই ভাই, উঠ না প্লিজ, একটাবার তোর বোনের সাথে কথা বল। সরি রে ভাই, আমরা সবাই তোর জীবনটা নিয়ে খেলেছি। ওই ভাই, এভাবে চলে যাস না প্লিজ, সইতে পারবো না রে, মরে যাব। প্লিজ একটাবার ফিরে আয়। এই বলে সিমি আপু আমার একটা হাত মুঠোয় নিয়ে কাঁদতে লাগলো। অন্যদিকে লামিয়া হাসপাতালে নামাজ পড়ার জায়গায় নফল নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে, না, এ হতে পারে না। ও আমার উপর অভিমান করে লুকিয়ে আছে। আমি ওকে খুঁজতে যাব, কাউকে লাগবে না আমার। হে আল্লাহ, পরম দয়ালু, পরম করুণাময় সৃষ্টিকর্তা, আমি তোমার এই পাপী বান্দা তোমার দরবারে আজ 2 হাত তুলেছি। তুমি আমার দোয়া কবুল করে নাও আল্লাহ। তুমি তো রহিম, তুমি তো রহমান। এই পৃথিবীর সব কিছু তো তোমার জানা। এই পৃথিবীর হাজার হাজার মিটার নিচে যদি একটা পিঁপড়া থাকে, কেউ না জানলেও তুমি সেটা জানো। হে পরম করুণাময়, আমার জীবনটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই সব কিছুর জন্য আমি দায়ী। তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও আল্লাহ। ওর বদলে তুমি আমাকে উঠিয়ে নাও। তবুও তুমি ওকে ভালো করে দাও রে মাবুদ। আমি আর কিচ্ছু চাই না, তুমি শুধু ওকে ভালো করে দাও। এই বলে লামিয়া জায়নামাজে কাঁদতে লাগলো। প্রায় 50 মিনিট পর সাব্বির দৌড়ে গিয়ে বলল, আপু তাড়াতাড়ি আসেন, সালাফির জ্ঞান ফিরেছে। এই কথা শুনে লামিয়া দৌড়ে আমার কেবিনে চলে আসলো। এসে কেবিনের দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছে। লামিয়ার উপস্থিতি টের পেয়ে সিমি আপু, মা, আব্বা, বড় আপু সহ সবাই বাহিরে বেরিয়ে আসলো। সিমি আপু লামিয়াকে বলল, ভিতরে যাও। লামিয়া মাথা নিচু করে কেবিনে প্রবেশ করলো। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করলো। এরপর আমি বললাম, এখানে এসেছেন কেন? এই কথা বলার সাথে সাথে লামিয়া আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই তোমার এতটা ক্ষতি হবে। তুমি বাসায় ফিরছো না, আবার তোমার ফোন বন্ধ। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তোমাকে না পেয়ে আমি পাগল হয়ে গেছিলাম। শত চেষ্টা করেও তোমার খবর পাচ্ছিলাম না। তাই তোমার বাসায় ফেরাতে সাকিব আর সাব্বির ভাইয়া এই প্ল্যান করে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না যে তোমার এত বড় ক্ষতি হবে। তুমি আমাকে মাফ করে দাও। ও এই ব্যাপার, ওই শালারাও এর সাথে যুক্ত। একবার শুধু সুস্থ হতে দে, তারপর বুঝাবো। হইছে, পা ছাড়ুন। না, ছাড়বো না। যতক্ষণ তুমি মাফ করবে না ততক্ষণ পা ছাড়বো না। আচ্ছা, মাফ করলাম। এখন পা ছেড়ে সামনে এসো। লামিয়া পা ছেড়ে দিয়ে আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। এখন কি এই চরিত্রহীনটাকে একটু বুকে জড়িয়ে নেওয়া যায়? এই কথা বলতে দেরি নাই, লামিয়া হুমড়ি খেয়ে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি, অনেক বাজে কথা বলেছি। চাইলে তুমি আমার জিহ্বা কেটে দাও। আমাকে মেরে ফেলো, তবু আমাকে ছেড়ে যেও না। মরে যাব তোমাকে ছাড়া। কে ছেড়ে যাবে? আর কোনোদিন ছেড়ে যাওয়ার কথা বললে হাত পা ভেঙে রেখে দেব। আমার কথা শুনে লামিয়া আমাকে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর আমি সান্ত্বনা দিতে লাগলাম। কিছুক্ষণ এভাবে থেকে শান্ত হলো। কিছুক্ষণ পর সাকিব এসে বলল, রেডি থেকো তোমরা, রাত পেরোলেই তোমাদের বিয়ে। বিয়ের কথা শুনে লামিয়া আমার বুকে মুখ লুকালো। বুঝি না এই মেয়ে মানুষ এত লজ্জা কোথায় রাখে। পরের দিন শুক্রবার যথানিয়মে আমাদের বিবাহ সম্পন্ন হলো। দুজনে বাসর ঘরে বসে আছি। সাকিব আর সাব্বির একটা বাক্স দিয়ে চলে গেল, কোনো কিছু বলল না। বাক্সটা গিফট পেপারে মোড়ানো। বাক্সটা খুলে দেখি একটা সাদা পাঞ্জাবি আর একটা সাদা শাড়ি, তার সাথে একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় সালাফি,
জানি এখন তুমি বাসর ঘরে বসে আছো। আজকের দিনটা নিয়ে কত আশা ছিল জানো, কিন্তু পুরা কপাল আমার। সবার ভাগ্যই কি সব কিছু থাকে বলো? সব আমার জন্যই হয়েছে। আচ্ছা এসব বাদ দে, তোদের জন্য অনেক শুভকামনা রইল। আর এই যে শাড়ি আর পাঞ্জাবি দেখছিস, এটা আমাদের জন্য কিনেছিলাম, কিন্তু আমার তো আর পড়া হলো না, তোমরা পড়িও। আর আমি আমেরিকা চলে যাচ্ছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ইতি লিমা। চিঠিটা পড়ে আমার মন একটু খারাপ হইল। লামিয়া আমার মাথাটা তার কোলে নিয়ে কপালে চুমু দিতে লাগলো। আজ বাসর রাতে গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়? ও আমার মন ভালো করার জন্য বলল, ভালো, মহারানীর ইচ্ছে। এরপর গল্প করতে করতে রাতটা কাটিয়ে দিলাম। এভাবে আমাদের দিন কাটতে লাগলো। 5 বছর পর আমার আর লামিয়ার একটা মেয়ে আছে এখন, আয়েশা সিদ্দিকা। আর সাকিব সিমিয়াপার ছেলে, নাম আব্দুল্লাহ আল মুমিন, আয়েশার থেকে 2 মাসের বড়। দুজনে সারা বাড়ি মাতিয়ে রাখে। সাকিবের এক কথা, আমার মেয়েকে ওর ছেলের জন্য চাই। অন্যদিকে বড় আপুরও এক ছেলে, নাম রাইহান চৌধুরী। আমাকে অনেকবার ওর শ্বশুরবাড়ি যেতে বলেছে, কিন্তু আমি যাই না। এর জন্য অনেক কান্নাও করেছে। সাব্বির আর জান্নাতের বিয়ে হয়েছে, লিমা কখনো আর দেশের মাটিতে পা রাখিনি। এভাবেই চলছে জীবন। দোয়া করবেন এভাবে যেন সারা জীবন থাকতে পারি। হাই বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনকার মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।